আসসালামু আলাইকুম। মানসিক স্বাস্থ্য বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান একাডেমি 21 এর উদ্যোগে প্রতি সপ্তাহের শনিবার রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত প্রচারিত হয়ে আসছে মনোসংলাপ। মনোসংলাপে থাকে মানসিক স্বাস্থ্য কর্মী, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের আলাপ আলোচনা বিভিন্ন ইস্যুতে। আজকে আমরা একটু ব্যতিক্রমী আলোচনা করেছি। আলোচনার বিষয়বস্তু হিসেবে আমরা এনেছি যে মানসিক স্বাস্থ্য সেবায় যারা নিয়োজিত আছেন তাদের গল্প নিয়েই আজকে আমরা আয়োজন করেছি। আমাদের আজকে আমরা টাইটেলকে দিয়েছি এইভাবে যে গণসংলাপে আজকের আমাদের বিষয় এইভাবে আমরা উত্থাপন করেছি মানসিক স্বাস্থ্য সেবীদের গল্প কথা। আজকে আমাদের মানসিক স্বাস্থ্য সেবীদের গল্প কথায় মেহমান হিসেবে উপস্থিত আছেন পাবনা মানসিক হাসপাতালের আবাসিক সাইকিয়াট্রিস্ট ডক্টর মাসুদ রানা সরকার। আমাদের সাথে আরো আছেন কনসালটেন্ট সাইকোলজিস্ট মোহাম্মদ বেলাল হোসেন। আমাদের সাথে বোতসোয়ানা থেকে যোগ দিয়েছেন বোতসোয়ানা মিনিস্ট্রি অফ হেলথ এর প্রিন্সিপাল ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মোহাম্মদ কিবলি সাদিক। আপনাদের সবাইকেই শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা শুরু করতে যাচ্ছি। একই সাথে আমাদের দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যারা আমাদের সাথে নিয়মিত আমাদের এই অনুষ্ঠান দেখে থাকেন অথবা অনিয়মিত দেখেন, আমাদেরকে প্রশ্ন করেন, আমাদেরকে উদ্বুদ্ধ করেন। আপনাদের কাছে আমরা বলবো যে আমাদের অনুষ্ঠানটা দেখুন এবং অন্যকে দেখার সহযোগিতার জন্য আমাদের লিঙ্কটি শেয়ার করুন। আজকের অনুষ্ঠানের প্রথমেই চলে যাচ্ছি ডক্টর মাসুদ রানা সরকার। কেমন আছেন? আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই যে ব্যতিক্রমী আয়োজন, এই আয়োজন আপনার কাছে কেমন লাগছে? আজকে আমরা একটু ইনফরমালি আগাবো। আজকে একটু ভিন্নভাবে গল্প নিয়েই কথা বলবো। বিশেষ করে শুধু আমরা যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করি, আপনার সাউন্ডটা আমরা ক্লিয়ার পাচ্ছি না, একটু মাইক্রোফোনটা মুখের কাছে নিয়ে মনে হয়। যে সমস্ত দর্শক তারা দেখবে যে আমাদের এই মানসিক স্বাস্থ্য সার্ভিস দিতে যে অন্তরায়, যে বাধা, যে আমরা ন্যাশনালে যে আমাদের অনেক স্টিগমা কাজ করে, আমার মনে হয় আজকে আলোচনা সকল কিছু উঠে আসবে এবং এসে যে সমস্ত দর্শক দেখবে সেখান থেকে আমার মনে হয় উপকৃত হবে। আমার মনে হয় টপিকসটা অনেক যুগোপযোগী। আমার মনে আলাপ করলে এটা সবার অনেকের জন্য মঙ্গলজনক হবে। ধন্যবাদ। মোহাম্মদ বেলাল হোসেন, কনসালটেন্ট সাইকোলজিস্ট, আপনি কিভাবে দেখছেন আজকের এই প্রোগ্রামকে? আজকের প্রোগ্রাম মানসিক স্বাস্থ্য সেবীদের একটা আড্ডা। গল্পে গল্পে আমরা আমাদের সুখের কথা, দুঃখের কথা, দেশের সমস্যার সম্ভাবনার কথাগুলো শুনতে আসবো। আমরা আশা করছি এটার দ্বারা মানসিক সেবা, অন্যান্য মানসিক সেবা দাতা এবং সেবা গ্রহীতা বোধ পাঠি আমরা উপকৃত হবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আমাদের সুদূর বোতসোয়ানা থেকে কিবলি সাদিক। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের প্রোগ্রাম আজকে শুরু করবো ইনশাআল্লাহ। আমরা আজকে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সব সময় রোগীদের রোগীদের নিয়ে কথা বলি। আমরা আজকেও রোগীদের নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের বিষয়ও কিছু আছে, আমাদের কি সমস্যা, সংকট এবং সম্ভাবনা আছে সে বিষয় নিয়ে কথা বলবো। একটু ইনফর্মালি কথা বলবো। ইনফর্মালি কথা বললে অনেক কথা বলা যায়, মন থেকে অনেক কথা আসে, সেজন্য আমার মনে হয় আজকে ভালো হবে, আমরা ফ্রিলি কথা বলতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ শিবলিকেও ধন্যবাদ। আজকে আমরা আমাদের আলোচনা এইভাবে শুরু করতে চাই যে প্রথমেই সবার কাছেই আমরা জানবো যে আমরা আসলে কোথায় প্র্যাকটিস করছি, কিভাবে প্র্যাকটিস করছি, আমাদের কাছে কেমন রুগী আসে, এইসব বিষয় নিয়ে আসলে বিশদ কথা বলবো। রুগীরা কি ধরনের সমস্যায় পড়েন, তাদেরকে আমরা সর্বোচ্চ কিভাবে সহযোগিতা করতে পারি এবং দর্শকদেরকে অনুরোধ করব যে এই আলোচনার মধ্যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোয়ারি থাকে, তাহলে আমাদেরকে প্রশ্ন করলে আমাদের বিশেষজ্ঞ মানসিক স্বাস্থ্য সেবী আছেন, তারা আপনাদের প্রশ্নের নিশ্চয় জবাব দিবে। তো আমি মাসুদ রানা সরকার ভাইয়ের কাছে চলে যাব। আপনি একটু বলবেন যে আপনি আসলে
কতদিন ধরে এই যে মানসিক স্বাস্থ্য এই ফিল্ডে কাজ করছেন এবং কি ধরনের সেটিংসে কাজ করছেন? আমরা যদিও জানি যে পাবনা মানসিক স্বাস্থ্য মানসিক হাসপাতাল, আসলে এখানকার সেটিংসটা কেমন, এটা যদি আমাদের একটু সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষের কাছে পরিচয় করিয়ে দিতেন। ধন্যবাদ নুরুল সাদাত ভাই, আপনি একটু মাইকটা অফ করে দেন। নুরুল সাদাত ভাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে প্রশ্নের যদি বলতে চাই তাহলে আসলে আমি কবে থেকে মানসিক স্বাস্থ্যের সাথে জড়িত সেটা যদি আসে, তাহলে আসলে আমি যখন মেডিকেলে পড়ি, চতুর্থ বর্ষের ছাত্র, তখন থেকে কিন্তু আমার গুটি গুটি পায়ে কিন্তু আসলে এই সাবজেক্টের সাথে ভালো লাগা, এবং সেখান থেকে কিন্তু ভালো লাগা সেখানে উঠা বসা শুরু। তারপরে আমি 2006-এ পাশ করলাম, 7-এ ইন্টার্নি করলাম, এবং 2008 সালে বেসিক্যালি আমার পড়াশোনায় আমি আসলাম, যে আমি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আমি ট্রেনিং শুরু করলাম। সেখান থেকে ট্রেনিং শুরু করলাম, সেখানে পুরো ট্রেনিং কমপ্লিট করলাম। পরবর্তীতে এফসিপিএস পার্ট 1 সেখানে করলাম, এবং এফসিপিএস পার্ট 2 সেখান থেকে কমপ্লিট করে আমি পরবর্তীতে সরকারি চাকরিতে যোগ দিলাম 2014 সালে। 14 সালে যদিও আমি সরকারি চাকরিতে একেবারে যোগ দিয়েছিলাম, মানে আমাদের বাংলাদেশে হেলথের যে স্ট্রাকচার, যে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, আমার নিজের উপজেলা পোস্টিং হয়, এবং সেখানে 1 বছর কাজ করার পরে আমি ডিস্ট্রিক্ট হসপিটালে 1.5 বছর কাজ করি, এবং আমি যখন যে 2.5 বছর আমি উপজেলা এবং ডিস্ট্রিক্ট হসপিটালে ছিলাম, সেখানেও কিন্তু আমি আমার এই বিশেষ করে মানসিক স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। সরকারি এবং বেসরকারি কিছু ব্যবস্থাপনায়, বিভিন্ন সে সময় কিছু এনজিওতে, কিছু প্রান্তিক পর্যায়ে নাটোর ডিস্ট্রিক্টের 4টা ইউনিয়নে আমি সেই সময় থেকে 2015 সাল থেকে আমি মানসিক সেবাদের সার্ভিস দিয়ে এসেছি। পরবর্তীতে 2017 সালে মানসিক হসপিটাল পাবনা, আপনারা জানেন যে এটা বাংলাদেশের সর্ববৃহৎ বিশেষায়িত মানসিক হসপিটাল। এই হসপিটালে আমি পরে পোস্টিং নিয়ে আসি, এবং পরবর্তীতে এখান থেকে অবস্থা আমার পদোন্নতি হয়। এখানে আমি বর্তমানে আবাসিক সাইকিয়াট্রিস্ট হিসেবে কর্মরত রয়েছি। এখানে আসলে আমরা খুব বড় ধরনের একটা জানে, আমাদের এখানে 500 বেডের হসপিটাল। বাংলাদেশে প্রায় মানসিক রোগীদের জন্য 900 মতো বিছানা রয়েছে সরকারি পর্যায়ে। তার মধ্যে কিন্তু 500 ভর্তি রোগীর জন্য 500 বিছানা এখানে। এবং আমাদের এখানে সাধারণত আমরা 2 ধরনের এখানে আমরা যদি সার্ভিস দেই, যে আমাদের এখানে ভর্তি মানে ইনডোর সার্ভিস এবং আউটডোর সার্ভিস। এবং ইনডোর সার্ভিস আমাদের সাধারণত এখানে আমাদের মেজর যে সাইকোটিক ইলনেস, যদি আমরা বলতে চাই যে সাইকোটিক ইলনেসের মধ্যে সিজোফ্রেনিয়া, সিজো অ্যাফেক্টিভ ডিসঅর্ডার, ডিলিউশনাল ডিসঅর্ডার, ব্রিফ সাইকোটিক ডিসঅর্ডার, বাইপোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডার, এই ধরনের পেশেন্টগুলি এবং আমাদের সাধারণত এখানে ভর্তি হয়। এবং এখানে মাদকাসক্তদের জন্য আমাদের একটা ওয়ার্ড রয়েছে, এবং এই 500 বিছানার মধ্যে কিন্তু 350 বিছানায় হচ্ছে নন পেইং বিছানা, মানে ফ্রি বিছানা, এবং 150 বিছানা হচ্ছে পেইং বিছানা। এবং আমাদের এখানে ইনডোর সার্ভিসে কিন্তু আমাদের বায়োলজিক্যাল ট্রিটমেন্টের পাশাপাশি আমাদের কিছু নন বায়োলজিক্যাল ট্রিটমেন্ট আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করি। নন বায়োলজিক্যাল বলতে কিছু সাইকোলজিক্যাল কিছু অ্যাপ্রোচ আমাদের এখানে দেওয়ার চেষ্টা করি আমরা। কিছু আমাদের সাইকিয়াট্রিস্ট, সোশ্যাল ওয়ার্কার রয়েছে, তারা কিছু সার্ভিস দেয়, এবং অকুপেশন অল্প পরিসরে আমাদের এখানে রিহ্যাবিলিটেশন বা অকুপেশন ডিপার্টমেন্টও চালু রয়েছে। এবং আমাদের ইনডোর আউটডোর আমাদের সাধারণত সরকারি ছুটির দিন ব্যতীত বাকি যে 6 দিনই সকাল 8টা থেকে 2টা পর্যন্ত আমাদের বহির্বিভাগ সার্ভিস চালু থাকে। সেখানে দেশের সারা দেশ থেকে, প্রত্যন্ত এলাকা থেকে, বিশেষ করে বাংলাদেশের যে একেবারে যদি আমি বলতে চাই, সেই টেকনাফ থেকে শুরু করে তেতুলিয়া এবং এইদিকে শুরু করে সাতক্ষীরা, ইভেন আমাদের যে দ্বীপ যে এলাকা, সন্দ্বীপ, কুতুবদিয়া, মহেশখালী থেকেও কিন্তু আমাদের এখানে পেশেন্ট বহির্বিভাগের সার্ভিসের জন্য আমাদের এখানে আসে। বহির্বিভাগের সার্ভিসের জন্য আসলে দূর দূরান্ত যে পেশেন্টগুলি আসে বেশিরভাগই হচ্ছে সাইকোটিক পেশেন্ট। তারা দেশের বিভিন্ন জায়গা দেখিয়ে আসছে আমাদের, এবং আমাদের কাছাকাছি যে জেলাগুলি, যেমন আমাদের পাবনা অথবা নাটোর, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, এই সমস্ত জায়গা থেকে সাইকোটিকের পাশাপাশি আমাদের নিউরোটিক, একটা বড় ধরনের নিউরোটিক পেশেন্ট আমাদের এখানে আসে। আমাদের এখানে সাধারণত আমাদের প্রতিদিন একজন বিশেষজ্ঞ
মনোরোগ বিশেষজ্ঞ, পাশাপাশি আমাদের 4 জনের মতো মেডিকেল অফিসার তারা সার্ভিস দেয়, একজন সাইকিয়াট্রিস্ট সোশ্যাল ওয়ার্কার আমাদের সার্ভিস দিয়ে যাচ্ছে। এটাই মোটামুটি আমরা কাজ করার চেষ্টা করে যাচ্ছি আর কি। থ্যাংক ইউ রানা ভাই, আবার আপনার কাছে আসবো। আপনার 2007 সাল 8 সাল 9 সালের কথা মনে পড়লো আর কি। আমরা সেই একসাথে আড্ডা, রোগী নিয়ে আলোচনা, আমরা ফার্মগেটে বসতাম, মডেল সাইকিয়াট্রিক হসপিটাল, নিশ্চয়ই আপনার মনে আছে। ফার্মগেটে যখন আপনি ছিলেন, বেলাল ভাই ছিল, মোকলেশ ভাই ছিল, আমাদের একটা জমজমাট আড্ডা তখন হতো। এবং তখন বলা যায় যে আমরা সবাই শিখছি সাইকিয়াট্রিক, সাইকোলজিস্ট, দুটো লাইনেই আমরা তখন শিখতাম। আমাদের খুব একটা মজার আড্ডা হতো। শিবলিও মনে হয় দু একদিন ফার্মগেটের মডেল সাইকিয়াট্রিক গেছে, আমার যতটুকু মনে পড়ে। ওকে, এ পর্যায়ে আমরা বেলাল ভাইয়ের কাছে চলে আসি। বেলাল ভাইয়ের কাছেও আমরা এরকম একটা গল্প হয়তো শুনবো যে কোথায় প্র্যাকটিস করছেন, কি ধরনের সেটিং এ কাজ করছেন। অনেকদিন ধরে বেলাল ভাই এই পেশায়, এবং বেলাল ভাই এই পেশায় অনেকগুলো কাজ করেছেন। বেলাল ভাই বলার আগে আমি একটু বলে দিই, বেলাল ভাই একই সাথে যেমন কাউন্সিলিং, সাইকোথেরাপি প্র্যাকটিস করেছেন, পাশাপাশি যে সাইকোথেরাপিকে প্রমোট করার জন্য ডক্টরদের কাছে, বিভিন্ন পেশাজীবীদের কাছে, মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই কাজটা অনেক কিছু করেছি। আবার একই সাথে মানসিক হসপিটালকে কিভাবে ম্যানেজ করতে হয় সেটা নিয়েও দীর্ঘদিন কাজ করেছে। তো আমরা এখন বেলাল ভাইয়ের কথা শুনতে চাই। জি, ধন্যবাদ। মাসুদ ভাইয়ের মতো যদি আমি বলতে চাই যে শুরু সেই 1998 সালে সাইকোলজি পড়া দিয়ে শুরু। বেসিক্যালি মেন্টাল হেলথ সার্ভিস, মানসিক রোগী নিয়ে কাজ করা 2007 সাল থেকে শুরু করেছে, প্রায় 13-14 বছর হচ্ছে। আপনি ঠিকই বলেছেন যে আমার একটা মিক্সড এক্সপেরিয়েন্স। আমি হাসপাতাল, সাইকিয়াট্রিক হসপিটাল পরিচালনা করেছি, সাইকিয়াট্রিক হসপিটালের মার্কেটিং করেছি, পাশাপাশি সাইকিয়াট্রিক রোগীগুলোর কাউন্সিলিং, ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং, গ্রুপ কাউন্সিলিং, ফ্যামিলি কাউন্সিলিং, এবং নট অনলি সাইকিয়াট্রিক, পাশাপাশি অ্যাডিকশন ম্যানেজমেন্ট, এই বিষয়গুলোতে আমি দীর্ঘদিন থেকে কাজ করছি। সাধারণত যে সমস্যাগুলো নিয়ে মানুষ কাউন্সিলিং এর জন্য আসে সেগুলো অ্যাংজাইটি, ডিপ্রেশন, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, পার্সোনালিটি ডিসঅর্ডার, কনভার্সন ডিসঅর্ডার, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার, বিভিন্ন ধরনের অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, বিভিন্ন ধরনের ফোবিয়াস, অ্যাডোলেসেন্ট ক্রাইসিস, রিলেশনশিপ প্রবলেম প্রায় আসে। যে একদম যে কোনো ধরনের রিলেশন, সেটা প্যারেন্টাল রিলেশনশিপ হোক, হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপ হোক, বা যে লাভ অ্যাফেয়ার রিলেশনশিপ, সেগুলো নিয়ে প্রচুর আসে ইয়াংরা, যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না বা ব্রেকআপ হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমাদের কাছে আসে। হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপে সেপারেশন, ডিভোর্স, এবং বিভিন্ন ধরনের অ্যাডিকশন। ইদানিং বাচ্চাদের অ্যাডিকশন একটা বিরাট ফ্যাক্টর। ম্যাক্সিমাম মা বাবাই এখন এসে বলেন বাচ্চা 4 ঘন্টা 5 ঘন্টা মোবাইল, ইন্টারনেট, ল্যাপটপ ব্যবহার করে এবং না দিতে পারে তারা ভাঙচুর করছে, পড়াশোনা করছে না, বিভিন্ন ধরনের অস্বাভাবিক আচরণ করছে। এই বিষয়গুলো ইদানিং আমার কাছে খুব অ্যালার্মিং মনে হয়েছে। আরেকটা, এই অ্যাডিকশনের কথা বলতে গিয়ে পাশাপাশি থেকে বলতে হয় যে এই লকডাউন, বিশেষ করে আমি রিসেন্টলি আবার ফেসবুকে পোস্ট দিয়েছি যে বাচ্চাদের স্কুল খুলে দেন। আমি ইউনিভার্সিটি, কলেজের স্টুডেন্টের কথা বলি নাই। যারা অ্যাডাল্ট স্টুডেন্ট তারা কিন্তু কোনো না কোনো ভাবে বাইরে, কোনো না কোনো ভাবে বিভিন্ন প্রোগ্রামে জয়েন করছে, কানেক্টেড আছে, ঘুরছে। কিন্তু যারা স্কুল গোয়িং বাচ্চা, ক্লাস 1, 2, 3, 4 কেজি এসবে পড়ে, এই বাচ্চাদের তাদের কোনো ভেন্টিলেশন নাই, রিক্রিয়েশন নাই, তারা সার্বক্ষণিক ঘরের মধ্যে, এবং এই ঘরে থাকার ফলে তাদের ক্লাস হচ্ছে ইন্টারনেট, মোবাইলে, তারা পরবর্তীতে ওইটা নিয়েই বসে থাকছে, এই গেম, ফেসবুক, এইগুলো নিয়ে তারা একটা অ্যাডিকশনের মধ্যে চলে যাচ্ছে। কেউ কেউ টিনেজদের মধ্যে এই মোবাইল ব্যবহার করতে করতে বিভিন্ন ধরনের লাভ অ্যাফেয়ার বা অনেক সময় টেপে পড়ে যাচ্ছে।
গিয়ে একটা অ্যাবনর্মাল রিলেশনশিপ তৈরি হচ্ছে এবং এটা নিয়ে ফ্যামিলির মধ্যে একটা ক্রাইসিস হচ্ছে। এই বিষয়গুলো ইদানিং খুব প্রকট। বয়স্কদের কিছু প্রবলেম প্রায় আসে, কিছু কিছু বয়স্ক পেশেন্ট আমরা কাউন্সিলিং এর জন্য খুব অল্প পাই, তারপরেও রিটায়ার্ড পরবর্তী বা রিটায়ার্ডের কাছাকাছি যাচ্ছে, এই সময় গিয়ে তার ডিপ্রেশন হচ্ছে যে উনি এখন কি করবেন, ওনার তো কাজ নাই, আগামী মাস থেকে ওনার কাজটা শেষ হয়ে যাবে। আমি এই গত 1 মাসের মধ্যে আমি 3-4 জনকে পেয়েছি যা রিটায়ারমেন্টের কাছাকাছি বা রিটায়ারমেন্টের গিয়ে ডিপ্রেশন হচ্ছে। ইভেন এরকমও পাওয়া গেছে যে হাজবেন্ড রিটায়ারমেন্টে যাবে এটা নিয়ে ওয়াইফের ডিপ্রেশন হচ্ছে, যে এই ভদ্রলোকটা তো একটা কাজে ব্যস্ত থাকতো, আরাম করতো, আমার ফ্যামিলি চলতো, উনি যদি অবসরে চলে যান তাহলে উনারই বা কি হবে, আর আমার লাইফ স্টাইল বা কিরকম হবে। এই বিষয়গুলো নিয়েও কিন্তু ডিপ্রেশন হচ্ছে, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হচ্ছে। এছাড়াও বয়স্কদের কমন কিছু প্রবলেম থাকে, যেমন ডিমেনশিয়া বা বাইপোলার মুড ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া বা সাইকোটিক ডিসঅর্ডার, এসব কিছু ফরগেটফুলনেস তৈরি হয়। এই 3 শ্রেণীর রোগী, একটা হলো ইয়াং, আরেকটা হলো চাইল্ড, আরেকটা হলো বয়স্ক। এই পেশেন্ট গুলো আমরা বিভিন্ন ডাইমেনশনে বিভিন্ন ডিজিজ বিভিন্ন প্রবলেম নিয়ে আসি, আমরা এদেরকে আমাদের কাউন্সিলিং এর আওতায় নিয়ে আসি। ধন্যবাদ বেলাল ভাই। আমরা এখন চলে যাবো সুদূরের মানুষ, আফ্রিকার মানুষ, বোতসোয়ানায় চলে যাবো শিবলি সাদিক ভাইয়ের কাছে। শিবলি সাদিক আমাদেরকে একটু তার অভিজ্ঞতা থেকে বলবে। শিবলি সাদিক শিবলি সাদিকও প্রায় আমরা আজকে যারা চারজন এখানে আছি প্রায় সমসাময়িক, শুরুটা সমসাময়িক। শিবলি সাদিক। ধন্যবাদ নুরুল সাদ ভাই। আমি যদি শুরু করি তাহলে এই পাশ থেকে যাই। আমার বোতসোয়ানা আসা 2010 সালে। প্রায় 11 বছর হয়ে গেল আমি একটা হসপিটালে কাজ করতেছি। এটা একটা জেনারেল হসপিটাল। যদি বলি আমাদের রংপুর মেডিকেল যেরকম, ঢাকা মেডিকেল কলেজ যেমন আছে ওই রকম হসপিটালে আমি কাজ করি। এটা কোনো স্পেশালাইজড হসপিটাল না, জেনারেল হসপিটাল, এটা ডিস্ট্রিক্ট লেভেলের হসপিটাল আর কি। এখানে কাজ করতে প্রায় 11 বছর হলো আমার আসা। এর আগে আমার ক্লিনিক্যাল সাইকোলজিতে আসা 2006 সালে। তখন থেকে তো আমার ক্লিনিক্যালে পড়া শুরু আর কি। রুগী দেখা শুরু হয়েছে আপনার 2006 থেকেই। যখন আমরা ভর্তি হয়েছি তার 6 মাস পর থেকেই তো আমরা রুগী দেখা শুরু করছি আর কি। এরপরে রাজশাহী ইউনিভার্সিটি আমি ওখানে সাইকোলজি পড়া শুরু করছি 2001 সালে আর কি। তো প্রায় 20 বছর সাইকোলজির সাথে জড়িত এই আর কি। এইটা আমার পরিচয়, সংক্ষিপ্ত পরিচয়। আর আমি বললাম যে আমি একটা জেনারেল হসপিটালে কাজ করি। এখানে আমাদের ডিপার্টমেন্টে 2 ধরনের রোগী দেখি, একটা ইনপেশেন্ট, আউটপেশেন্ট, যেটাকে মাসুদ রানা ভাই বললেন যে ইনডোর আউটডোর যেরকম সেরকম আর কি। এখানে একটা সাইকিয়াট্রি ওয়ার্ড আছে, কোনো সাইকিয়াট্রিস্ট নাই কিন্তু সাইকিয়াট্রিক নার্স আছে। বোতসোয়ানার একটা ব্যাপার আছে কি যে বাংলাদেশের নার্সরা ওনারা প্রেসক্রাইব করেন না, কিন্তু বোতসোয়ানায় নার্সরা এখানে মেডিকেশন প্রেসক্রাইব করেন, জেনারেল নার্সরাও করেন এবং সাইকিয়াট্রিক নার্সরাও প্রেসক্রাইব করে। যখন দরকার হয় তখন এখানে একটা সাবরানা সাইকিয়াট্রিক হসপিটাল আছে, স্পেশালাইজড, বাংলাদেশের পাবনা মানসিক হাসপাতালের মতো, ওখানে রোগীকে ট্রেফার করা হয়। এই আর কি, আমরা 2 ধরনের রোগী এখানে দেখি। এই এই আর কি, আমি প্রাথমিক পর্যায়ে এইটুকু বলতে পারি। এই থ্যাংক ইউ ধন্যবাদ সাদ ভাই। জি, আমাদের আমাদের সাথে আহ, অনেক দর্শক যোগ দিয়েছে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে ইউকে থেকে দিয়া ভাই বরাবরের মতোই আমাদের সাথে আছেন, একাডেমি 21 এর রিসার্চ ডিরেক্টর জিয়াউল হক ভাই। এবং তিনি একটা প্রশ্ন আমাদের ছুড়ে দিয়েছেন, সেটা হচ্ছে যে অনুগ্রহ করে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক ভাবে ফ্যামিলি ডিসপিউট এবং পার্সোনালিটি ডিসঅর্ডার বিষয়ে আপনাদের মনোযোগ দিন। আমি পুরোপুরি ক্লিয়ার না, তারপরেও বুঝতে পারছি যে উনি ফ্যামিলি ডিসপিউট এবং পার্সোনালিটি ডিসঅর্ডার সম্পর্কে জানতে চেয়েছেন। তো আমি এই পর্যায়ে সরকার ভাইয়ের কাছে
চলে যাব, এইটার উত্তর আপনি দিবেন। আর সাথে সাথে আরেকটা জিনিস আমি একটু বলতে চাই যে প্রথম আলোয় একটা লেখাতে সাইকিয়াট্রিস্ট ডক্টর আহমেদ হেলাল ভাই লিখেছিলেন যে মনের রোগের জন্য আবার ওষুধ লাগে নাকি, কাউন্সিলিং করলেই চলবে, অথবা মানসিক রোগের চিকিৎসায় কাউন্সিলিং কোনো কাজের না, ওষুধ তো চলছেই, কিংবা মানসিক রোগের ওষুধ ভীষণ কড়া আর ভয়ঙ্কর, অনেক সাইড ইফেক্ট, কিংবা মানসিক রোগের ওষুধ মাত্রই ঘুমের ওষুধ। এ ধারণা বেশিরভাগ মনোরোগীদের স্বজনদের। তো আমরা যেসব সাইকিয়াট্রিক পেশেন্ট পাই তাদের যারা কাছাকাছি থাকেন তাদের কমেন্টস থাকে। তো এই বিষয়টাই আহমেদ হেলাল স্যার পত্রিকায় লিখেছিলেন। তো আমার মনে হয় যে মাসুদুর রহমান সরকার ভাই এই ইস্যুটা প্লাস জিয়াউল হক ভাইয়ের ইস্যুটা, দুটো ইস্যু নিয়ে দর্শকদের জন্য যদি বলেন। ধন্যবাদ। আসলে আমি আগে হেলাল স্যারের যে লেখাটা আসলে আমার পড়ার সৌভাগ্য হয় নাই, যদি পড়তে পারতাম তাহলে হয়তো আমি প্রশ্নের উত্তরটা আরো ভালোভাবে দিতে পারতাম। এটা আসলে যে কথাগুলি আসছে বেশিরভাগ কথাগুলি আসলে আমাদের এই মানসিক স্বাস্থ্য দেওয়ার ক্ষেত্রে যে অন্তরায়, যে ব্যারিয়ার রিলেটেড কথাবার্তা। আসলে আমরা আসলে এই ধরনের প্রশ্নের সম্মুখীন কিন্তু শুধুমাত্র আমরা এই যে রুগীর লোকদের দ্বারা হই তা কিন্তু না, আমরা কিন্তু অন্যান্য আমার প্র্যাকটিক্যাল যে খুব বেশি আমার অভিজ্ঞতা না, আমার যে এই মানে 2014 সালের পর থেকে তো আসলে সরাসরি সরকারি বা বেসরকারি ভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গা, অনেক জায়গা থেকে কিন্তু আমরা এই ধরনের লিমিটেশন পাই। যেমন আমরা মানসিক স্বাস্থ্য দিয়ে চিকিৎসা দিয়ে যাচ্ছি এবং আমাদের অন্যান্য ডিসিপ্লিনে যারা রয়েছে তাদের ক্ষেত্রেও থেকে কিন্তু আমরা বিভিন্ন নেতিবাচক বিভিন্ন আমাদের চিকিৎসা সম্পর্কে, আমাদের রুগীদের সম্পর্কে এবং আমাদের সম্পর্কে আমরা কমেন্ট পেয়ে আসি, যেটা কিন্তু অনেক সময় সেই একটা বড় ধরনের মানসিক রোগীর ম্যানেজ করার জন্য, তার ওষুধ খাওয়ানোর জন্য আমাদের বড় ধরনের লিমিটেশন হতে পারে। নাম্বার 1। নাম্বার 2, যে আমরা একটা প্রেসক্রিপশন করলাম, এই প্রেসক্রিপশনটা কিন্তু আমাদের দেশে একটা ওষুধের দোকানে চলে যাচ্ছে, সেই ওষুধের দোকান থেকেও কিন্তু একটা বড় ধরনের নেতিবাচক প্রেসক্রিপশনগুলি নিয়ে কমেন্ট হয়ে যায়। যেমন একটা বড় ধরনের মানসিক রোগের ক্ষেত্রে আমি একটা ওষুধ দিয়ে দিলাম, ওষুধ অথবা দোকানদার কমেন্ট করে দিয়ে দিল এটা তো ঘুমের ওষুধ, অথবা একটা মিগি রোগের একটা রুগী আসতো, তাকে আমি অ্যান্টি এপিলেপটিক দিলাম, পাশাপাশি একটা আমি হয়তো বা বেনজোডায়াজেপিন দিলাম তাকে অ্যান্টি এপিলেপটিক হিসেবেই, কিন্তু রুগী ওষুধের দোকান থেকে কিন্তু কমপ্লেন করে ফেললো যে এটা একটা ঘুমের ওষুধ। সেই রুগীটা স্বভাবত চিন্তা করবে আমার তো ঘুমের সমস্যা নাই, আমি ঘুমের ওষুধ কেন খাবো। আলটিমেটলি 15 দিন পর বা 1 মাস পরে যখন সেই পেশেন্টটা আমাদের কাছে আসছে, সেই ওষুধটা কিন্তু সে আর খাচ্ছে না। আলটিমেটলি কি হচ্ছে, তার কিন্তু ডিজিজটা কিন্তু রেসপন্স করছে না। আমি বলতে চাচ্ছি এই ধরনের বাধা কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকেই আসে এবং অনেক ধারণা রয়েছে যে মানসিক রোগে ডাক্তারের কাছে গেলে তাকে সারা জীবন ওষুধ খেতে হবে, তার রোগ কখনো ভালো হবে না। এটা একেবারে সত্য কথা নয়। আমরা জানি যে আমরা যদি মেজর যে সাইকোটিক ইলনেস গুলো রয়েছে, সে মেজর সাইকোটিক ইলনেস গুলা কিন্তু বিশেষ করে যদি সিজোফ্রেনিয়ার কথা আমি বলতে চাই এবং বাইপোলার যে মুড ডিসঅর্ডার রয়েছে, ম্যানিক বা হাইপোম্যানিক রয়েছে, সেই রোগের কিন্তু খুব ভালো চিকিৎসা এখন রয়েছে। যদি একেবারে শুরুতেই যদি সেই রোগীর অভিভাবক যদি তারা ডাক্তার চিকিৎসকের কাছে নিয়ে আসে এবং চিকিৎসক যদি তার বায়োলজিক্যাল ট্রিটমেন্ট মানে ওষুধের পাশাপাশি সে নিজে কাউন্সিলিং করে অথবা কাউন্সিলের কাছে যেটা প্রয়োজন পাঠায়, তাহলে কিন্তু আমরা দেখি যে খুব ভালো রেসপন্স করে এবং এট দ্য সময় কিন্তু আমরা আস্তে আস্তে ওষুধ কমিয়ে আনতে পারি, ওষুধ বন্ধ করে দিতে পারি এবং সে ভালো থাকে। এবং তার কিন্তু রোগ রিল্যাপসের অনেক কারণ কিন্তু ফ্যামিলিতেও রয়ে থাকে। আমরা জানি যে সিজোফ্রেনিয়া কিন্তু বাসায় হসপিটালে ভালো হয়ে যাচ্ছে, কিন্তু বাসায় যে আবার রিল্যাপস করছে, সেই রিল্যাপসের অনেকগুলি মাল্টিপল ফ্যাক্টর কিন্তু তার ফ্যামিলিতে থাকতে পারে। এবং এগুলা আসলে যে কথাগুলি যে ওষুধ সারা জীবন খেতে হয়, ওষুধ না খেলে সারা জীবন সে পাগল থাকবে, এটা আসলে কথাটা পুরোপুরি সঠিক কথা নয়। এবং আসলে যে কোনো ধরনের মানসিক রোগের চিকিৎসায় আমি একটা কথা বলতে চাই যে 4টা ভাবে একটা মানসিক রোগের স্বয়ংসম্পূর্ণ চিকিৎসা হবে।
একটা বলছে বায়ো, যদি আমি এক কথা বলি, বায়ো সাইকোসোশ্যাল অ্যাপ্রোচ। বায়ো দ্যাট মিনস বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। বায়োলজিক্যাল ট্রিটমেন্ট মানে আমরা যে এই চিকিৎসা যে ওষুধগুলি ব্যবহার করব, দ্যাট ইজ বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। এবং সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট যেটা কিছু কিছু ডিজিজ রয়েছে যেখানে শুধুমাত্র আমাদের সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ লাগবে, কিছু কিছু জায়গা রয়েছে যে বায়োলজিক্যাল এবং সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ লাগবে, কিছু কিছু ডিজিজ রয়েছে যে শুধুমাত্র বায়োলজিক্যাল অ্যাপ্রোচ লাগবে। এটা আইডেন্টিফাই করতে হবে আগে, আমাদের ক্লিনিশিয়ান আইডেন্টিফাই করবে, ক্লিনিশিয়ান আইডেন্টিফাই করে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট তার লাগলে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট শুরু করবে। এবং কিছু কিছু জায়গাতে কিন্তু সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট কন্ট্রাইন্ডিকেটেড থাকে, আমরা স্টার্টই করতে পারবো না, তাহলে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট আমরা দেবো। রোগী যখন রেসপন্স করবে, তার ইনসাইট আসবে, তার কথা শোনার মতো কনসেন্ট্রেশন আসবে, তখন আমরা সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ শুরু করবো, একজন সাইকোলজিস্টের কাছে পাঠাবো। তাহলে আমি এক কথা বলতে চাচ্ছি, বায়োলজিক্যাল ট্রিটমেন্ট, সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। 3 নম্বরে সোশ্যাল কিছু ট্রিটমেন্ট রয়েছে এবং রিহ্যাবিলিটেশন। এই 4টা অ্যাপ্রোচে কিন্তু আমাদের যে কোনো ধরনের, যত ধরনের মানসিক রোগ রয়েছে, মানসিক রোগ যদি আমরা 4টা অ্যাপ্রোচে ট্রিটমেন্ট করতে পারি তাহলে 100-এ 100 হবে। এর 4টার জন্য যদি কোনো একটা ঘাটতি থাকে তাহলে আমরা সেখান থেকে 100-এ কিন্তু 100 হবে না, সেটা নাম্বার কমে আসবে। এবং আমাদের শিবলি সাদিক ভাই বললেন যে আসলে বিশ্বের বিভিন্ন জায়গাতেই কিন্তু যখন একটা ওয়ার্ডে যদি মানসিক রোগী আসবে, সাইকিয়াট্রিক রোগী আসবে, তখন কিন্তু একজন সাইকোলজিস্ট সেটার তার সাইকোলজিক্যাল ইন্টারভেনশন করবে, সাইকিয়াট্রিক নার্স সেটার অ্যাসেসমেন্ট করবে, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার সেটার অ্যাসেসমেন্ট করবে, তারপরে সাইকিয়াট্রিস্টের অ্যাসেসমেন্ট লাগবে। মাল্টি সেক্টর অ্যাপ্রোচ কিন্তু বিশ্বের বেশিরভাগ জায়গাতে, কিন্তু আমাদের দেশে কিন্তু এখনো পর্যন্ত এই ব্যাপারটা সাইকিয়াট্রিক ট্রেনিং নার্স কিন্তু আছে। এবং আমরা জানি যে আমাদের সরকারি পর্যায়ে আমাদের দেশে তো এই স্বাস্থ্যসেবীদের বড় অপতুলতা, যেখানে আমরা এই প্রায় 16% মানুষ কোনো না কোনো মানসিক ভুগে। এই মানসিক রোগীদের কিন্তু আমরা মাত্র 270 সাইকিয়াট্রিস্ট, 70-র মতো হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং মাত্র 4 জন সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার সার্ভিস দিয়ে যাচ্ছে সারা দেশের জন্য। সুতরাং একেবারে ওয়েল অর্গানাইজ, সেভাবে নিয়ম অনুযায়ী কিন্তু সবকিছু হবে না। এই জন্য আমি আবারও বলতে চাচ্ছি যে কোনো ধরনের মানসিক রোগের 100-এ 100 আমি যদি সার্ভিস দিতে চাই তাহলে আমাদের 4টা অ্যাপ্রোচ ফলো করে দিতে হবে। এখন কোনটার ক্ষেত্রে আগে লাগবে, কোনটা বেশি লাগবে, সেটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করবে, কিন্তু সকল পেশেন্টের ক্ষেত্রেই 4টা অ্যাপ্রোচ যদি করতে পারি তাহলে সেখানে আমরা প্রগনোসিস ভালো হবে, আমরা আউটকাম ভালো পাবো। 4টার 1টা বা 2টা যদি আমি না দেই তাহলে আমার রেজাল্টটা কিন্তু আমাকে হয়তো ছেড়ে দিতে হবে, রেজাল্ট পাবো সিগনিফিকেন্টলি কিন্তু আমরা পাবো না। আমার মনে হয় প্রথম প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। দ্বিতীয় কথা যে বলতে চাচ্ছি যে জিয়াউল হক ভাই হয়তো জানতে চাচ্ছে যে আমাদের কাছে এক্সপেরিয়েন্স। জি তাহলে ভাই এখানে মনে হয় যে আপনি 4টা অ্যাপ্রোচের কথা বললেন বা 4 ধরনের প্রফেশনালের কথা বললেন, এই 4 ধরনের যে কোনো এক জায়গা থেকে মনে হয় শুরু হতে পারে নাকি? যে কোনো এক জায়গা থেকে শুরু হতে পারে। আসলে এক জায়গা থেকে এক জায়গা শুরু হলো, এক জায়গা শুরু হলো, বেসিক্যালি শুরু না হওয়ার থেকে তো শুরু হওয়া ভালো। যদি এটা একজন আমার কাছে কিছু পেশেন্ট আছে, আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, একজন কিছু মাওলানা সাহেব আমার কাছে পেশেন্ট রেফার করে, উনি হয়তো হিস্ট্রির একটা পেশেন্ট বা সাইকোটিক পেশেন্ট, উনি বলে যে আমি জিন বা উপরের যে সেটা আমি ঝেড়ে দিলাম, এখন আপনি অমুক ডাক্তারের কাছে দেখান। ঠিক আছে, তারপর একটা লাইনে তো আসলো, উনি ওনার কিছুটা হয়তো বা এটার অ্যাটাচমেন্ট আছে বিধায় উনি একজন সাইকিয়াট্রিস্টের কাছে পাঠাচ্ছে, কিন্তু এমন কারো কাছে যদি যেত তাহলে হয়তো সে নিজেই হয়তো পানি পড়া দিয়ে তার চিকিৎসা শুরু করতো। চিকিৎসা একেবারে শুরু হওয়ার থেকে কোথাও শুরু হবে, তারপরে একটা যদি প্রপার রেফারেল আসবে, রেফারেলের মাধ্যমে সেটা ট্রিটমেন্ট শুরু হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের দেশে একটা বড় ধরনের পেশেন্ট, আমরা বিশেষ করে ইয়াং, আমরা কিন্তু পার্সোনালিটি প্রবলেমের বিভিন্ন পেশেন্ট দেখি। পার্সোনালিটি প্রবলেম বলতে আমরা কমনলি যেগুলো পাই, যে বিশেষ করে ফিমেলদের মধ্যে আমরা চেম্বারে, আজকেও আমি একটা পেশেন্ট দেখেছি যে 22-23 বছর একটা মেয়ে আমার কাছে আসলো, যে তার কারোর সাথে রিলেশনশিপটা ইফেক্টিভলি গড়ে ওঠে না, না তার বাবা মা, না তার আনমেরিড মেয়ে, না তার ভাই বোন, না তো ফ্রেন্ড সার্কেল। আমার কাছে তখন আমি তার ইতিহাস নিতে চেষ্টা করলাম, ইতিহাস নিতে চেষ্টা করে দেখলাম যে তার শুধু এই রিলেশনশিপটা যে গভীর হচ্ছে না সেটাই না, তার আরো সাথে অনেক সমস্যা, তার ডেলিভার সেলফ হার্মের ব্যবহার আছে। আমি তার রিস্ট জয়েন্টে কাট মার্ক পেলাম, যে তখন কোনো কারণে
মতের অমিল হয়, সে বারবার কেটে ফেলে, ঘুমের স্লিপিং পিল খাচ্ছে, তার অনেক সময় কিছুটা ডিপ্রেসিভ সিমটমের মতো সিমটমও রয়েছে। এবং হিস্ট্রি নিয়ে দেখলাম যে তার এটা নিয়ে তার ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে, তার রিলেশনশিপটা কিন্তু গড়ে উঠছে না। এই পেশেন্টটা যখন কিন্তু ভবিষ্যতে তার হয়তো বা ফ্যামিলি লাইফ হবে, ফ্যামিলি লাইফ হলে কিন্তু তারও কিন্তু যে হাজবেন্ড ওয়াইফের রিলেশন সেখানেও কিন্তু গড়ে উঠবে না, সেখান থেকে কিন্তু নানান ফ্যামিলিয়াল প্রবলেম সৃষ্টি হবে। আমি বলতে চাই যে আমাদের কাছে হরেক ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডার পেশেন্ট আছে। একটা বলো বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, এবং আমাদের কাছে কিছু পেশেন্ট আছে এন্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, কিছু পেশেন্ট আছে অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার, কিছু পেশেন্ট আমাদের কাছে আমরা কিন্তু অহরহই পাই। এবং আমরা কিন্তু পারিবারিক প্রবলেম আমরা খুব কমনলি পাই, যে আমাদের দেখা যাচ্ছে বনিবনা হচ্ছে না দীর্ঘদিন থেকে হাজব্যান্ড ওয়াইফের। আমার কাছে একটা পেশেন্ট ভর্তি রয়েছে যে তাদের একমাত্র সন্তানকে নিয়ে তার মা ওয়াইফ হচ্ছে গ্রামের বাড়িতে থাকে আর সে শহরের বাসায় থাকে, অনেক দিন থেকে তাদের কমিউনিকেশন নাই। আমি অ্যাসেসমেন্ট করে দেখলাম যে তার হচ্ছে ডিলিউশনাল ডিসঅর্ডার, তার ওয়াইফকে মানে সন্দেহ করছে, যেটা হচ্ছে প্যাথোলজিক্যাল জেলাসি, সেটা সেখান থেকে সে কিন্তু দূরে থাকছে। এই জন্য ফ্যামিলিয়াল যে ডিসহারমোনিয়াস, এই ফ্যামিলিয়াল ডিসহারমোনিয়াসের কিন্তু একটা বড় ধরনের কারণ হচ্ছে বিভিন্ন ধরনের মানসিক রোগ, বিভিন্ন ধরনের মানসিক রোগ। সুতরাং যে প্রশ্ন আসছে সেখান থেকে আমি আবারও বলতে চাই যে আরো অনেকগুলো মাল্টিপুল কারণ থাকতে পারে। আমাদের দেশে যৌতুক প্রথা একটা ফ্যাক্টর থাকতে পারে, আমাদের বিভিন্ন হয়তোবা আমরা হাজবেন্ড ওয়াইফ উভয় হয়তোবা দুজনই তাদের মতের অনেক আমাদের হতে পারে, নানান ধরনের ব্যাপার, সোশ্যাল ফ্যাক্টর থাকতে পারে, ফিনান্সিয়াল ফ্যাক্টর থাকতে পারে, কিন্তু একটা বড় ধরনের ফ্যাক্টর হচ্ছে বিভিন্ন মানসিক মানসিক রোগের একটা ফ্যাক্টর। সুতরাং এই ফ্যামিলিয়াল এই ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে গুরুত্ব দিতে পারলে আমার মনে হয় কিছুটা হলেও আমরা এটা লাঘব আমাদের কোয়ারির অ্যানসার গুলো পেয়ে গেছি। আমরা এখন বেলাল ভাইয়ের কাছে আসতে চাই। বেলাল ভাইয়ের কাছে দুটো ইস্যু নিয়ে আসতে চাই। একটা হচ্ছে যে বেলাল ভাই আপনি বিভিন্ন সেক্টরে কাজ করেছেন, তো আমাদের রিয়া ভাই আবারও একটা ইস্যু আমাদের সামনে নিয়ে আসছেন যে তার মতে বাংলাদেশে একটা বড় সমস্যা হচ্ছে যে সোশ্যাল, সাইকোসোশ্যাল, অকুপেশনাল রিহ্যাবিলিটেশনের যে জায়গাটা, সেই জায়গাটা আসলে খুবই পোর বা নেই বললেই চলে। তো এই ইস্যুতে আপনি কথা বলবেন। পাশাপাশি আরেকটা ইস্যু বলবেন, এটা হচ্ছে যেসব রোগী আপনার কাছে কাউন্সিলিং বা সাইকোথেরাপির জন্য আসবে, তার ভিতরে শিশু, অ্যাডাল্ট বা বয়স ভেদে তাদের সংখ্যাটা কেমন থাকে এবং তাদের কি ধরনের প্রবলেম থাকে, একদম সংক্ষেপে যদি আপনি বলেন। ধন্যবাদ নজরুল ভাই। আমরা প্রথমে যেটা নিয়ে শুরু করলাম যে জিয়া ভাইয়ের যে কোশ্চেন, যে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ, এটা মাসুদ ভাইয়ের জবাবের মধ্যেই চলে আসছে যে কতজন নার্স, কতজন সাইকিয়াট্রিস্ট, কতজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। এই সংখ্যাটা বাংলাদেশের যে 16.8 বলা হচ্ছে, অলমোস্ট 16% মানুষ কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন। এই যে বিরাট একটা জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীকে সার্ভিস দেওয়ার মতো ম্যান পাওয়ার একেবারেই অপ্রতুল। বিশেষ করে সাইকিয়াট্রিক সেবাদানের যে কয়েকটা সেক্টর কথা ডক্টর মাসুদুর আহমদ সাহেব বলছেন, যে সাইকিয়াট্রিক নার্স, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, এই সংখ্যাটা খুবই কম। এবং বাংলাদেশে জিয়া ভাই যেমন লন্ডনে সাইকিয়াট্রিক নার্সিং এর উপর ডিপ্লোমা করেছেন, বাংলাদেশে কিন্তু এই ধরনের সাইকিয়াট্রিক নার্সিং এর উপর স্পেশাল কোনো কোর্স সম্ভবত আমার জানা মতে নাই। যেটা হয় যে এনআইএস কেন্দ্রিক কিছু ট্রেনিং আছে, যেটা ওই প্লেসমেন্টে গিয়ে কিছুদিন একটা এক্সপোজার নিয়ে তারা যায়। তো এটা এই অপ্রতুলতা নিয়েই চলছে। যখন অপ্রতুলতা নিয়ে চলছে তখন দেখা যাচ্ছে যে একজনই একাধিক রোল প্লে করছে। যেমন আমরা যারা কাউন্সিলিং করি তারা অনেক সময় সোশ্যাল ওয়ার্ক যে কাজটা করেন বা বিভিন্ন অকুপেশনাল থেরাপিস্টরা যে কাজটা করেন, সেই কাজটা আমরা অনেক সময় এর সাথে করে দিই। অনেক সাইকিয়াট্রিস্ট আছেন যে এমন জায়গায় আছেন সেখানে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা কাউন্সিলিং সাইকোলজিস্ট বা থেরাপিটিক কাউন্সিলর এমন কেউ নাই, একটা পেরিফেরি শহর। সেই জায়গায় দেখা যাচ্ছে সাইকিয়াট্রিস্টই
কিছুটা মাত্রায় ফ্যামিলি কাউন্সিলিং, কাপল কাউন্সিলিং বা ইন্ডিভিজুয়াল গ্রুপ কাউন্সিলিং দিয়ে যাচ্ছেন। এইটা আসলে একটা ফর্মে নির্দিষ্ট রিজনের লোক আলাদা আলাদা না থাকলেও কিছু না কিছু ভাবে এই এক্সিস্টিং যে ম্যান পাওয়ার সার্ভিস দিয়ে যাচ্ছেন তারাই মিলেমিশে এই সার্ভিস আমরা দিয়ে যাচ্ছি। এটা বাংলাদেশের মানুষ কিছু না কিছু ভাবে সেবাটা পাচ্ছে। এবার আসছি যে আমরা যে ধরনের পেশেন্ট পাই আমাদের কাউন্সিলিং সেশনে বেশিরভাগ ক্ষেত্রে আমার দেখা ক্লায়েন্টের মধ্যে বেশিরভাগ হলো ইয়াং পিপল, একদম টিনেজ থেকে শুরু করে ইয়াং যারা বিফোর 40 এই মানুষের সংখ্যা বেশি। পাশাপাশি বাচ্চাদের সংখ্যাটাও একদম কম নয়, বাচ্চাদের সংখ্যা একেবারে কম নয়। কারণ আমি শুরুতেই যেটা বলেছিলাম যে বর্তমান সময়ে বাচ্চাদের সমস্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। পাশাপাশি আমরা কিছু বয়স্ক ব্যক্তিদের তো আমরা পেয়ে থাকি, এই সংখ্যাটা থার্ড লাস্ট হবে। ফার্স্ট আমি যেটা বললাম, সেকেন্ডটা হবে সেকেন্ড লাস্ট, এবং থার্ড যেটা বয়স্ক পেশেন্টদের কাউন্সিলিং আসার সংখ্যাটা খুব বেশি না, তারপরে আমরা মাঝে মাঝে পেয়ে থাকি। এবং শিশুদের যে মাঝবয়সী যারা একটা বড় সংখ্যা যারা আসে তাদের সমস্যাগুলো প্রথমত হলো যে বিভিন্ন ধরনের ডিজিজ, আমি যেটা বলেছি অ্যাংজাইটি, ডিপ্রেশন, অবসেশন, পিটিএসডি, সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার, অ্যাডজাস্টমেন্ট, এই বিভিন্ন ধরনের ডায়াগনোসিস ডিজিজ নিয়ে আসছেন। কিছু আসছেন যে রিলেশনশিপ প্রবলেম বা বিভিন্ন ধরনের অ্যাডিকশন, এই ইন্টারনেট বা ড্রাগ অ্যাডিকশন, এই সমস্ত কিছু নিয়েও আমাদের কাছে আসছেন। এটা একটা বড় সংখ্যা। হ্যাঁ, তো এই পেশেন্টগুলোর মধ্যে একটা বিষয় লক্ষ্য করা যায় যে মাসুদ ভাই যেটা বলছিলেন যে ফার্মাকোথেরাপি দিলেই ওষুধের বিভিন্ন ধরনের ক্রিটিসিজম তারা করতে শুরু করে। আমি সেটা বলি যে শুধু ফার্মাসিস্ট যে বলেন তা না, যাদেরকে ওষুধ লেখা হয় তারা সর্বপ্রথম আগে অন্যদেরকে জিজ্ঞেস করতে থাকেন এই ওষুধটা কিসের ভাই। লিখেছেন একজন বিশেষজ্ঞ ডাক্তার, সাইকিয়াট্রিস্ট, একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর বা সাইকিয়াট্রিতে এমডি, এমফিল, এমসিবিএস করা একজন ডাক্তার। এইটা উনি যাই জিজ্ঞেস করছেন আরেকজন সাধারণ পিপলের কাছে যে এই ওষুধটা কিসের। আসলে এইটা আমাদের যারা আমরা সার্ভিস নেই তাদের একটা বিরাট দুর্বলতা। যখন আরেকজনের কাছে জিজ্ঞেস করে তখন তো এই ঘুমের ওষুধ বা ইত্যাদি ইত্যাদি বলে ওখান থেকে তারা একটা ডিমোটিভেটেড হয়। আরেকটা হয় যে একটা ওষুধ খেলে প্রত্যেকটা ওষুধের কিছু সাইড ইফেক্ট আছে, কিন্তু সাইকিয়াট্রিক ওষুধের সাইড ইফেক্ট যখনই হয় তখনই এটা আমরা আলোচনা করি যে এটা তো আমি খেয়ে আরো পাগল হয়ে যাচ্ছি, আমার একদম বডিতে সহ্য হচ্ছে না, এমন সব সিমটমের কথা বলেন যেটা ওই ড্রাগের সাইড ইফেক্টের মধ্যে তো লেখাই নাই। কিন্তু উনি যখন খুব বেশি সাইড ইফেক্টের প্রতি ফোকাস করেন তখন ওই ওষুধগুলো তখন আর খেতে চায়। সেই জায়গায় আমি যেটা করি ব্যক্তিগতভাবে যে পেশেন্টদের ওষুধের পাশাপাশি সাইকোথেরাপির পাশাপাশি মেডিকেশন লাগবে, ফার্মাকোথেরাপি লাগবে, তাদেরকে ফার্মাকোথেরাপির জন্য রেডি করা, মোটিভেশন দেয়া গার্জিয়ানদেরকে, পেশেন্টদেরকে। আমি একজন সিভিয়ার মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের পেশেন্ট কাউন্সিলিং করতে কিন্তু ওষুধ খাবে, তাকে 7-8টা সেশন দেওয়ার পরে তো আলটিমেটাম দিয়েছে আপনি যদি ওষুধ না খান আমি আপনার কাউন্সিলিং করবো। এই 8 সেশনের পরে আলটিমেটাম যখন দিয়েছে তখন উনি ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খাওয়া শুরু করেছেন এবং আসছেন আমাদের। অনেক সময় একজন কাউন্সিলরকেও ফার্মাকোথেরাপির ব্যাপারে রোল প্লে করতে হয় এবং বিভিন্ন ধরনের যে সাইড ইফেক্টের কথা বলেন, এই সাইড ইফেক্ট গুলো যে আসলে সাইড ইফেক্ট কিনা বা সাইড ইফেক্টটা টলারেবল, এটা প্রথম দিকে একটু বেশি হবে, আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে, বা আপনি যে সাইড ইফেক্টের কথা বলছেন এই ওষুধের সাইড ইফেক্টটা এরকম না, এই বিষয়গুলোতে যদি আমরা একটু মোটিভেশন দিই তাহলে দুই সাইড থেকেই যে উনি ওষুধ এবং কাউন্সিলিং দুইটা যখন পাশাপাশি চলবে তখন এই রোগীটা দ্রুত ইমপ্রুভ করবে। অনেকেই দেখা যায় যে সাইকোটিক ডিসঅর্ডার বা বাইপোলার মুড ডিসঅর্ডার, ইলুশনাল ডিসঅর্ডার অথবা এমন প্রবলেম যে সিভিয়ার অ্যাংজাইটি, সিভিয়ার ডিপ্রেশন, তাকে কিন্তু ওষুধ দারুণ হেল্প করবে। কিন্তু কেন যেন মানুষের মধ্যে একটা
সাইকোথেরাপির প্রতি একটা সচেতনতা তৈরি হয়েছে যে আমি ঔষধ খেতে চাই না, আমি শুধু কাউন্সিলিং করে ভালো হতে চাই। এরকম সংখ্যা আমরা কিছু পেশেন্ট পাই। তো এক্ষেত্রে আমরা আসলে হ্যাঁ, সাইকোথেরাপিতে আসলে যেটা আপনি শুরুতে বললেন যে এই 4 গ্রুপের যে কোনো একটা গ্রুপকে যদি রিচ করে, তার মানে অনেক ট্রিটমেন্টের লাইনে উঠলেন, সেখান থেকে তার ট্রিটমেন্ট শুরু হলো, ঘুরে 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 তার কারো না কারো কাছে রেফার হয়ে আসবে। তো তাকে যদি আমরা কাউন্সিলিং শুরু করে 2-1টা সেশন দিয়ে মোটিভেশন দিয়ে দিয়ে আস্তে আস্তে তার মেডিকেশন যদি না দিয়ে তাহলে আমরা একজন ডাক্তারের কাছে পাঠাই, তখন কিন্তু উনি যান এবং ট্রিটমেন্ট রিসিভ করেন। তো এইটা আমি আবারও বলি, আসলে এই ট্রিটমেন্টটা একটা টিম অ্যাপ্রোচ। এটা আমরা যদি একে অপরের সাথে কম্প্রিহেন্সিভ ওয়েতে কাজ না করি, তাহলে সাইকিয়াট্রিক ট্রিটমেন্টে খুব ভালো ফল পাওয়া যাবে না। আমরা শুধু আবার এটাও না, আমি যেটি খুব ভালো ফল পাই যে যিনি সাইকিয়াট্রিস্ট উনি যে ফার্মাকোথেরাপিটা দিলেন আর যিনি কাউন্সিলর কাউন্সিলিং করছেন, এই দুইজনের মধ্যে যদি মতের আদান প্রদান থাকে, এটা আর একটা বেটার ওয়ে। যে অনেক সময় এমনও হয় যে একজন সাইকিয়াট্রিস্ট একজন পেশেন্টকে হয়তো 5 মিনিট 7 মিনিট দেখে একটা প্রেসক্রিপশন দিয়ে দেন, ইনিশিয়ালি উনি একটা ডায়াগনোসিস করলেন, কিন্তু আমরা কথা বলি অনেকক্ষণ, 1 ঘন্টা 1.5 ঘন্টা, 5টা 10টা 12টা সেশন। এই সেশন গুলো করতে 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 আমরা অনেক হিস্ট্রি পাই, যেগুলো সাইকিয়াট্রিস্টের কাছে পৌঁছে দিলে অনেক সময় দেখা গেল ডায়াগনোসিসই চেঞ্জ হয়ে যায়। যে এমন একটা তথ্য বেড়ে আসছে যার দ্বারা দেখা যাচ্ছে যে ডায়াগনোসিস। আমি একটা কেস এরকম পেয়েছি যে সাইকিয়াট্রিস্টের কাছে রেফার হয়ে আসছেন, আমার কাছে কাউন্সিলিং এসে দেখছি আমি বাইপোলার পেশেন্ট, অথচ উনি যে বাইপোলার ডায়াগনোসিস এইটা নিয়ে 2বার ক্লিনিকে ভর্তি ছিলেন এবং আরো 2জন ডায়াগনোসিস করছিলেন, এই কাজে কোনোটাই দেখাননি। তার বিভিন্ন ধরনের রিলেশনাল প্রবলেম বলেছেন, বলে ও ডাক্তার তাকে কিছু ইন্টারভেনশন দিয়ে অ্যান্টিবায়োটিক দিয়ে তাকে একটা সাইকোথেরাপির জন্য রেফার করেছেন। আমি জিজ্ঞেস করলাম যে আপনারা এই যে এই রোগীটা যে অ্যাডমিশন ছিল এবং তার একটা ডায়াগনোসিস ছিল, সেটা সাইকিয়াট্রিস্ট বলেন না। ওনারা বলছেন যে পেশেন্ট তো খুব অ্যাজিটেটেড ভাই, ওই ডাক্তারের কাছে যে তার ব্যাপারে কথা বলবে বলার সাহসই আমরা পাইনি, সুযোগই পাই নাই। আমি বললাম যে যদি সুযোগ না পান তাহলে রোগী ছাড়া আপনি যান বা তাকে অন্যভাবে হিস্ট্রিটা দেন, আরেকবার যান। যেহেতু বাইপোলারের পেশেন্ট, ওনার লাগবে প্রথমত হলো মেডিকেশন। এই অবস্থায় যদি ঔষধ না খায় তাহলে তো তাকে ম্যানিক ফেজ থেকে যদি না নামে, তাকে তো সাইকোথেরাপি করে ম্যানিক ফেজ কমানো যাবে না। এই বিষয়গুলো আসলে দুই পক্ষের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং হয়, তিনি একজন সাইকিয়াট্রিস্ট একজন কাউন্সিলর, একই পেশেন্টের ক্ষেত্রে যদি দুইজন একই সাথে প্যারালালি এবং দুজনের মধ্যে ইন্টার কানেকশন থাকে, তো আমার কাছে মনে হচ্ছে তার ওষুধ যেভাবে পাচ্ছে তাতে সিমটম রিলিজ হচ্ছে না। সেটা আমি সংক্ষেপে যদি শেষ করতেন, আমাদের সময় তো কমে আসতেছে। যে আমার বক্তব্য শেষ এই প্রসঙ্গে। ধন্যবাদ। আমরা শিবলি সাদিক ভাইয়ের কাছে যেতে চাই। তো শিবলি সাদিক, একটু আপনি বলবেন, আপনি একটা ভিন্ন অঙ্গনে কাজ করছেন এখন। তো এই যে ক্লায়েন্ট গুলো আপনি দেখেন, এই ক্লায়েন্টকে সর্বোচ্চ সেবা প্রদানের ক্ষেত্রে আপনারা আসলে কি করেন? একটা আনমিউট করে নিতে হবে, শিবলি আনমিউট করে নিতে হবে, মিউট হয়ে আছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমি কয়েকটা বিষয় খুব দ্রুত বলবো আর কি, বেশি সময় নিব না। যেমন বিলাল ভাই বলছিলেন এখানে যে বাংলাদেশে যে সমস্যাটা হয় রিটায়ার করার পরে অনেকেরই মানসিক সমস্যা হয়, কি করবেন আর কি। বোধচন্দ্র যে বিষয়টা আমি দেখছি অবজারভেশনে আর কি, ওনাদের বিষয়টা সমস্যা হয় না। কারণ কি এখানে আগে থেকে ওরা প্রিপেয়ার থাকেন, যখন রিটায়ারমেন্ট চলে যাবেন এখানে অনেক জমি আছে আর কি। এখানে একজনের হয়তো 50 হেক্টর 100 হেক্টর জমি আর কি, বা কমপক্ষে 20 হেক্টর জমি থাকে। মানে ওইখানে সেচনাতে বলে, এই দেশের ভাষায় বলে মাসিমো, বলে মাসিমো, বাংলায় আমরা যেটা বলি ল্যান্ড বলি আর কি। ওরা আগে থেকে প্রিপেয়ার থাকেন আর কি, যে আমার কিছু মানে আমি যখনই রিটায়ার করবো আমি ল্যান্ডে চলে যাবো আর কি। তারা কিন্তু ব্যস্ত থাকেন, ওনাদের খুব একটা মানসিক সমস্যা হয় না। আমি যা দেখছি আমার যারা কলিগ আর কি, অনেকেই রিটায়ার করেন, আমি তো 11 বছর এখানে আছি, আমি দেখছি ওনাদের বেশি সমস্যা হয় না। একটু সমস্যা যেটা নিয়ে আসে, এখানকার যেহেতু স্ট্রাকচার একটু আলাদা, দেখা গেল যে আরো 50-60 বছর বয়স যারা বয়স্ক রোগী,
ওনার মায়ের বয়স বা বাবার বয়স দেখা গেল, বিশেষ করে মারা থাকেন, এখানে আরো ফ্যামিলি একটু সমস্যা আছে, ডিটেল যাবো না আমি। তো দেখা যায় যে তার উপর হয়তো বার্ডেন হয়ে গেল, বা ছেলেমেয়েরা একটু ডেভিয়েটেড হয়ে গেছে, এই কারণে সমস্যাটা বেশি হয়। মানে এইটা একটু ব্যাপার, বয়স্কদের এই সমস্যাটা এখানে হয়। আর একটা বিষয়, আপনি যেটা বলছিলেন হেলাল হেলাল স্যারের কথা বা হেলাল ভাইয়ের কথা বলছেন, আসলে এটা মিথ আর কি। আমি বাংলা মানে ইংলিশে যেটা বলবো মিথ, বাংলায় বললে ভুল ধারণা। মানসিক স্বাস্থ্য সম্বন্ধে আমাদের অনেক মিথ আছে, তার মধ্যে ওগুলো মিথ আর কি, বা ভ্রান্ত ধারণা, ভুল ধারণা আর কি। এটা আমি একটু সংক্ষেপে বললাম। আর আপনি যেটা আমাকে জিজ্ঞাসা করলেন যে আর একটা বিষয় বলবো, এই যে মাসুদ রানা ভাই যেটা বললেন যে ফার্মাসিস্টদের কথা, আমার জানা মতে বোতসোয়ানায় এমন হয় 30টার বেশি ফার্মাসি নাই সারা দেশে, সর্বোচ্চ 40টা হবে। একজন ফার্মাসি খুলতে গেলে তাকে ফার্মাসিস্ট মাস্টার্স করতে হবে, এবং বেশিরভাগ ফার্মাসিস্ট, আমি এটা জোর দিয়ে বলবো, এই বোতসোয়ানাতে বেশিরভাগ ফার্মাসি আছে, তার মধ্যে আছে আপনার পাকিস্তানি, ইন্ডিয়ান এবং বাংলাদেশি। আমি যেখানে আছি বাংলাদেশি এক ভাই, উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্মাসিতে মাস্টার্স করা। তাও এই রকম যদি ফার্মাসিস্ট কেউ থাকে, কোয়ালিফাইড থাকে, তাহলে বাংলাদেশে এই সমস্যাগুলো হওয়ার কথা না। আমি তো রংপুরের মানুষ, রংপুরে একটা গলিতে একটা রাস্তার গলিতে হাফ কিলোমিটারের মধ্যে যতগুলো হয়তো বা ফার্মাসি নাই, 1 কিলোমিটার মধ্যে ফার্মাসি নাই, যতগুলো আছে অতগুলো ফার্মাসি নাই এখানে। এটা তো সমস্যা হবেই, এইটাই সমস্যা। আমরা হয়তো বলতেছি আমাদের লার্নিং, এগুলো আমাদেরকে জানতে হবে। তো যাই হোক, এই বিষয়টা আপনি যেটা বললেন এখানে অনেক ব্রড কথা। আমরা যেভাবে ম্যানেজ করি, আমাদের এখানে একটা পুরা এমডিটি আছে, সেখানে এখানে সাইকিয়াট্রিস্ট নাই, সাইকিয়াট্রিক নার্স আছে, জেনারেল নার্স আছে, মেডিকেল অফিসার, ফিজিশিয়ান, এবং ফর্চুনেটলি মোস্ট অফ দ্য ফিজিশিয়ানস আর ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, লাইক আপনার ইউএসএ থেকে ওনার সাথে কাজ করা হয়। তারপরে আপনার আমার বর্তমানে কিউবানরা আছেন এখানে, তারপরে কঙ্গোলিজ, আপনার জিম্বাবুয়ান, বিভিন্ন দেশের মানুষের সাথে আমরা কাজ করি। তবে আমি যে জিনিসটা দেখছি এখানে মেডিকেল অফিসার, আমি সাইকিয়াট্রিস্ট বলছি, মেডিকেল অফিসার শুধু এমবিবিএস পাস করা মেডিকেল অফিসার, তারা অনেক রোগী পাঠান, এবং টাইপ 1 ডায়াবেটিস, 8-9 বছর বয়স, তাকে অবশ্য যখন ডায়াগনোসড হয়, একজন কাউন্সিল আমাকে ছাড়া, আমি এখানে একাই আছি কাজ করি, সাইকোলজিস্ট তাকে কাউন্সিলিং করা ছাড়া ডিসচার্জ করবে না। আমরা এইভাবে কাজ করি, মানে অ্যাপ্রোচটা এরকম আর কি। তো এবং আরো একটা বিষয়ের প্রসঙ্গে বলে রাখি, এখানে যেটা হয়, আমাদের এখানে যেহেতু ডেলিভারি হয় আর কি, যেটা আমরা গ্রিভিং মাদার বলি, যখন এই বাচ্চা মারা যায়, প্রতিটা মাকে, গ্রিভিং মাদারকে, তাকে কাউন্সিলর এবং সোশ্যাল ওয়ার্কার দুজন দেখবেই। তো এখন যেহেতু আমি একা, আমরা আসার পর আমি 3জন ছিলাম আর কি, এখন আমি একা। আমি যেটা করে বলেছি যে এই রুগীগুলাকে শুধু সোশ্যাল ওয়ার্ক দেখবে, যেটা ডিফিকাল্ট হবে আর কি, ওরা ম্যানেজ করতে পারতেছে না, অনেকেই তো অটোমেটিক্যালি অ্যাকসেপ্ট করে, যারা হয়তো ডিফিকাল্ট হবে সেগুলো আমার কাছে পাঠাবে, আমি দেখবো আর কি। এই বিষয়টা আমাদের চিন্তা করতে হবে, আমি এগুলো বিষয়ে কেন শেয়ার করতেছি, এইটা কি আমাদের দেশে চিন্তা করা যায়? আমার তো মনে হয় আমাদের দেশে একটা প্যারাসুইসাইড রুগী, সে সাইকোলজিস্টও দেখে না। আর এখানে একটা প্যারাসুইসাইড রুগী যদি হয়, মানে যেটাকে আমরা ইনকমপ্লিট সুইসাইড বলি, বা সুইসাইড করার চেষ্টা করছে, সে রুগীটাকে অবশ্যই সাইকোলজিস্ট দেখবে, সোশ্যাল ওয়ার্কার দেখবে, যতক্ষণ পর্যন্ত রুগীটা সাইকোলজিক্যালি এবং সোশ্যালি সে ফিট না হবে। আমি সাইকোলজিক্যালি ফিট, কিন্তু সে কোথায় যে থাকবে, হয়তো রিলেশনশিপের কারণে, কোনো একটা কারণে সে সুইসাইড করার চেষ্টা করছে, ওই বাসায় যাবে না, তাকে হসপিটালে রেখে দিচ্ছে। সোশ্যাল ওয়ার্কাররা অ্যারেঞ্জ করেন, এখানে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার আছে যেটা আমাদের হসপিটালে, তার লোকাল সোশ্যাল ওয়ার্কারের সাথে যোগাযোগ করে তার একটা থাকার ব্যবস্থা করবে। যতক্ষণ পর্যন্ত থাকার ব্যবস্থা হবে না, ততক্ষণ পর্যন্ত সে হসপিটালে থাকবে। আমরা এইভাবে কাজ করি আর কি। এখানে অকুপেশনাল থেরাপিস্ট আছেন, ডায়েটিশিয়ান আছেন, আমরা একটা এমডিটি যেটাকে বলা হয়, একটা পুরো এমডিটি নিয়ে আমরা কাজ করি এখানে। এবং আমি আরেকটা প্রসঙ্গে বলবো একটু হয়তো এই বিষয়ে, এখন যদি যেরকম অ্যালেজড রেপ বলি, সেক্সুয়াল অ্যাসল্টের পেশেন্ট আসে, অবশ্যই ওই পেশেন্টটাকে সাইকোলজিস্ট এবং সোশ্যাল ওয়ার্কার দেখতেই হবে। যদি আউট পেশেন্ট হয়, যদি সেরকম হয়, যদি সুইসাইডাল থট থাকে, তাহলে ভর্তি করাইলো, যদি ভর্তি না করে আউট পেশেন্ট হয়, তাকে রেফার করবে সাইকোলজিস্টের কাছে, সোশ্যাল ওয়ার্কারের কাছে, তাদেরকে দেখবোই আমরা।
আমরা এইভাবে এখানে কাজ করি আর কি, একটা টিম হিসাবে কাজ করি। আমার সৌভাগ্য যে এখানে বিভিন্ন দেশের মানুষ আছে, এবং আপনাকে বলতেছিলাম যে একজন ইথিওপিয়ান, আমরা ইথিওপিয়াকে জানি, হয়তো আমরা মনে করি লেস ডেভেলপ, একজন ইথিওপিয়ান পেডিটিশিয়ান একটা বাচ্চাকে অবশ্যই লার্নিং ডিসেবিলিটি, আপনার যেটা বলতেছিলাম যে টাইপ 1 ডায়াবেটিস হবে, ডায়াগনোস হলে তাদেরকেও আমাদের কাছে রেফার করবেই। তাহলে তারা কত উন্নত আমাদের চেয়ে। আমাদের এখানে দেখা যায় যে আমরা অনেকে, থ্যাংক ইউ। আমরা আবার আসবো শিবলি আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, যেহেতু সংক্ষেপ, আমরা আরেকটা ইস্যুতে যাই মাসুদ ভাইয়ের কাছে। সেটা হচ্ছে যে একজন রোগী তার দিক দিয়ে কি করণীয় তার সর্বোচ্চ ভালো সেবার জন্য। পাশাপাশি আরেকটা বিষয় একটু বলবেন যে আপনি যেহেতু পাবনা মানসিক হাসপাতালে আছেন, এইখানে আসলে অনেক রোগীর কথা আপনি বলেছেন, সম্ভবত 500 রোগীর কথা প্রায় বলেছেন। 500 বিছানা ইনডোর আমাদের 500 বিছানা আছে। তো এই 500 বিছানার জন্য কতজন সাইকিয়াট্রিস্ট কাজ করেন বা সাইকিয়াট্রিক নার্স কাজ করেন, প্রফেশনালরা, মেন্টাল হেলথ প্রফেশনাল কতজন এখানে এঙ্গেজ আছেন, এই ডাটাটাও আমরা একটু জানতে চাই। আমাদের এখানে 500 বেডের হসপিটাল। এখানে এখন টোটাল আমাদের এখানে ডিরেক্টর থেকে শুরু করে চিকিৎসক, আমাদের নার্স, সাইকিয়াট্রিস্ট, সোশ্যাল ওয়ার্কার, ওয়ার্ড বয়, ক্লিনার, মালি, কুক মশালছি, টোটাল আমার 643 আমাদের হচ্ছে জনশক্তি এখন 643। এর মধ্যে আমরা আমাদের সাইকিয়াট্রিস্ট আমরা কাজ করছি 4 জন, ফুল টাইম হচ্ছে 2 জন, মানে 2 জন আমরা মেন্টাল হসপিটালে পোস্টিং, আর 2 জন আমাদের মেডিকেল কলেজে পোস্টিং, ওনারা অ্যাটাচমেন্টে এখানে কাজ করছে। এবং আমরা আমাদের সাইকিয়াট্রিস্ট না এমন আমরা চিকিৎসক রয়েছি হচ্ছে 13 জন, আর আমাদের সাইকিয়াট্রিস্ট সোশ্যাল ওয়ার্কার রয়েছে এখানে 3 জন, আমাদের পোস্টে এখানে 4টা, 3 জন রয়েছে। আর আমাদের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পোস্ট এখানে 2 জন। এখানে আপাতত আমাদের কোনো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পোস্টেড নেই। এটা হচ্ছে আমাদের অবস্থা। আর প্রশ্নের কি উত্তর আমি এখনই দিয়ে দিব? জি জি জি, একবারে উত্তর দিয়ে দেন। এবং একই সাথে সম্ভবত আপনার সাথে আজকে মনে হয় আমাদের শেষ ইয়ে হয়ে যাবে, সময় কম, তো 2 মিনিটের ভিতরে যদি আপনি শেষ করেন। আসলে এটা হচ্ছে একটা শুধু এটা মাল্টিপল একটা অ্যাপ্রোচের ব্যাপার, যে একজন ক্লায়েন্ট সার্ভিস পেতে হলে আসলে আমাদের ক্লায়েন্ট তো সবাই তো একই রকম না। আমাদের আসলে আমরা জানি যে এদেশের যে ডিস্ট্রিবিউশন, এখানে একটা বড় ধরনের পিপল গ্রামে বসবাস করে, একটা মফস্বল রয়েছে, আমাদের বড় শহরে বসবাস করে, এবং আমরা জানি যে সকল মানুষের কিন্তু অ্যাওয়ারনেস একই রকম না। এই জন্য কিন্তু এই অ্যাওয়ারনেস যেহেতু সকল মানুষের একই রকম না, কিন্তু এই জন্য একটা শহরের বা ছোট শহরের মানুষ একটা ভালো সার্ভিস যেভাবে পেতে পারে, সে কিন্তু একটা গ্রামের মানুষ কিন্তু গ্রামের থেকে যারা আসে তারা কিন্তু সেই সার্ভিসটা সেভাবে পাবে না। এবং আমাদের এই মানসিক স্বাস্থ্যের সবচেয়ে বড় যে অন্তরায়, সেটা আমি বলতে চাই যে আমরা জানি যে আমরা আগেই ক্যালকুলেশনে দেখার চেষ্টা করেছি যে আমরা এই যে আমাদের সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট সোশ্যাল ওয়ার্কার কেমন রয়েছে, এবং আমাদের কিন্তু বেশিরভাগই বড় শহর কেন্দ্রিক তারা সার্ভিস দিতে যাচ্ছে। এবং আমরা জানি প্রায় মোর দ্যান 50% পিপল, 70% পিপল কিন্তু বাস করে গ্রাম বা উপজেলা এই প্রান্তিক পর্যায়ে, কিন্তু আমরা সার্ভিসটা দিচ্ছি কিন্তু টারশিয়ারি লেভেলে, বিভাগীয় শহর, ডিভিশনাল শহর অথবা বড় বড় জেলা শহর। তাহলে আমাদের কিন্তু, আমার কাছে যেটা মনে হয়, এটাই হচ্ছে আমাদের এই মানসিক স্বাস্থ্য সেবার ক্ষেত্রে বড় ধরনের অন্তরায়। যে একটা গ্রাম থেকে, যেমন আমি বলতে চাচ্ছি পাবনা তো একটা বড় শহর, এখানে যেহেতু অনেক আগে থেকে মেন্টাল হসপিটাল এস্টাবলিশ ছিল 1957 থেকে, সুতরাং এখানে কিন্তু মেন্টাল মানসিক পাশের জেলা যেমন কুষ্টিয়া জেলা, সে কুষ্টিয়া জেলায় কিন্তু খুব রিসেন্টলি এখানে মেডিকেল কলেজে একটা পোস্ট, একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রয়েছে। পাশাপাশি যদি আমি নওগাঁতে যাই, সেখানে কিন্তু এই ধরনের কোনো চিকিৎসক নেই। যদি পাশাপাশি আমি চাঁপাইনবাবগঞ্জে যাই, সেখানে কিন্তু নাই, মেহেরপুরে নাই, ঝিনাইদহে নাই। শুধু বলতে চাচ্ছি যে আমি আসলে আমাদের মূল অন্তরায় হচ্ছে যে আমাদের সার্ভিসটা কিন্তু একেবারে টারশিয়ারি লেভেলে, এখনো প্রান্তিক পর্যায়ে কিন্তু পৌঁছার সুযোগ নাই। সুতরাং একজন পিপুল চাইলেই কিন্তু খুব সহজে সার্ভিস এটা পাচ্ছে না। দ্বিতীয় অন্তরায় হচ্ছে যে আমাদের এই যে আমাদের মানসিক স্বাস্থ্য নিয়ে যে আমাদের যে বিভিন্ন কুসংস্কার রয়েছে, যে কথা প্রচলিত রয়েছে, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসতে হলে কিন্তু আমাদের ভূমিকা লাগবে। মানে আমরা যারা
সার্ভিসে জড়িত তাদের ভূমিকা লাগবে, আমাদের এখানে মিডিয়ার ভূমিকা লাগবে, টেলিভিশন, নিউজ পেপার, ইউটিউব, ফেসবুকের ভূমিকা লাগবে। এটাকে নিয়ে আমাদের পজিটিভ অ্যাপ্রোচ, নেতিবাচক অ্যাপ্রোচকে অ্যাভয়েড করে ইতিবাচক অ্যাপ্রোচকে আমাদের বেশি বেশি বাড়াইতে হবে। তাহলেই আমার মনে হয় এই অন্তরায়গুলো আমরা দূর করতে পারবো। আর সার্ভিসটাকে আমাদের বেশি বেশি আমাদের এখানে যদি আমাদের মেন্টাল হেলথের সাথে আমাদের এক্সপোজার থাকে, বিশেষ করে আমাদের যদি ইন্টার্নিদের এক্সপোজার হয়, অথবা যদি ডাক্তারদের এক্সপোজার হয়, অথবা যদি আমাদের তাদের কিন্তু এই সাবজেক্টের প্রতি ভালোবাসা তৈরি হবে, তারা কিন্তু এই সাবজেক্টে ক্যারিয়ার করবে, সার্ভিস দিতে অনুপ্রাণিত হবে। ঠিক অনুরূপভাবে যারা সাইকোলজিতে ক্যারিয়ার করবে, তারাও কিন্তু সবাই যে ক্যারিয়ারে আসছে না, সবাই কিন্তু প্র্যাকটিসও করছে না, তাদেরও কিন্তু যদি এই সাবজেক্টের সাথে শুধু আমার ইউনিভার্সিটি থেকে পড়া না, এটার পরে যদি ট্রেনিংটা খুব ইফেক্টিভলি হয়, যদি এমফিলটা তারা ক্লিনিক্যাল সাইকোলজিতে করতে পারে, মাস্টার্সটা করতে পারে, তাহলে কিন্তু এই সাবজেক্টের প্রতি তাদের ভালোবাসা তৈরি হবে এবং কিন্তু এখানে অনেক কিছু করার সুযোগ আছে। এবং এখানে যে ডিবেটে যেটা মনে হচ্ছে যে আমি আগেই বলেছি এটা মাল্টি সেক্টর অ্যাপ্রোচের বিষয়, এবং আমি জেলা পর্যায়ে প্র্যাকটিস করি, আমি প্রাইভেট প্র্যাকটিস করি কিন্তু পাবনা এবং নাটোরে। সেখানে কিন্তু আমার সাথে আমি আমার একজন সাইকিয়াট্রিস্ট সোশ্যাল ওয়ার্কার, যিনি তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাইকোলজিতে, তাকে কিন্তু আমি আমার সাথে নিয়ে যাই এবং আমার কিছু পেশেন্ট কিন্তু সে ডিল করে, আমি জানি। এবং এখানে সমন্বয় থাকতে হবে। সমন্বয় না থাকলে আসলে কোনো সার্ভিসই, যদি হাজবেন্ড ওয়াইফের মধ্যে সমন্বয় না থাকে, যেমন সংসার একটা ভালোভাবে চলবে না। একটা কৃষক এবং কৃষিকাজ দেখো, তারও কিন্তু তার যে লেবার, তাদের সাথে সমন্বয় থাকতে হবে। সকল অ্যাপ্রোচে কিন্তু সমন্বয় থাকতে হবে। সমন্বয় না থাকলে কোনো ক্ষেত্রে আমরা ভালো রেজাল্ট পেতে পারবো না, সিগনিফিকেন্ট রেজাল্ট আমরা পাবো না, পার্মানেন্ট আমরা ভালো রেজাল্ট পাবো না। এই জন্য আমার মনে হয় এগুলাই অন্তরায়। আর সমন্বিত উদ্যোগের মাধ্যমেই এদেশে মানসিক স্বাস্থ্য বিকশিত হবে। আর মানসিক স্বাস্থ্য বিকশিত হলে আমরা সার্ভিসটাকে ইফেক্টিভলি দিতে পারবো, আমাদের জাতি উপকৃত হবে, বাংলাদেশ উপকৃত হবে, এদেশ আস্তে আস্তে ডেভেলপ হবে। ধন্যবাদ রানা ভাই। বেলাল ভাই, সংক্ষেপে 1 মিনিট সময়ের ভিতরে যদি আপনি বলেন যে একজন রোগী সর্বোচ্চ সেবা পেতে আসলে রোগী কি প্রস্তুতি নিবে, বিশেষ করে আপনি যেহেতু মানে ড্রাগ অ্যাডিকশনের একজন এক্সপার্ট, সেই হিসেবে ড্রাগ অ্যাডিকশনের কোন রোগী আসলে সর্বোচ্চ সেবা পেতে তার এবং তার ফ্যামিলির করণীয় কি, এই দিকটা একটু বলবেন। আপনার মাইকটা মিউট করা আছে, আনমিউট করে যদি বলেন। 2 মিনিট সময় সর্বোচ্চ। ধন্যবাদ। মানসিক সেবা, স্বাস্থ্য সেবা গ্রহীতা বা যারা অ্যাডিকশনে একটা ফিল্ড অফ সাইকিয়াট্রি, সেখানে যারা প্রপার সেবা পেতে চায়, তারাকে আমাকে বলতে হবে যে কেন প্রপার সেবাটা তাদেরকে দেওয়া সম্ভব হয় না। তার প্রথম, আমার মাইক খোলা যে শুনছি। জি, প্রথমত যেটা নিশ্চিত করতে হবে যে আমরা পারি না যেটা লেগে থাকা। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা খেয়াল করি যে খুব সহজেই হাল ছেড়ে দেন। আমরা অনেক সময় দেখি যে অ্যাডিকশনের কথা বললেন, অ্যাডিকশন একটা ক্রনিক ডিজিজ, এবং বলাই হচ্ছে অ্যাডিকশন ইজ এ ক্রনিক এন্ড রিল্যাক্সিং ব্রেন ডিজিজ। এটা বারবার রিল্যাক্স করবে। যারা অ্যাডিকশন থেকে সুস্থ রিকভারি লাইফ লিড করছেন, তারা বেশিরভাগই একবার চিকিৎসায় হয় না, একাধিক 5 বার, 7 বার, 8 বার, 10 বার, 22, 23 বারও ট্রিটমেন্ট নিয়েছেন, এরকম সংখ্যাও আছে। সুতরাং অনেক সময় গার্জিয়ানরা হাল ছেড়ে দেন যে এই যে লাস্ট ট্রিটমেন্ট, এরপর তোর সাথে আমি নাই, এবং ওই পর্যায়ে গিয়ে যখন আর গার্জিয়ান দায়িত্ব নেন না, তখন তো ওনার আর সাপোর্ট সিস্টেম থাকে না। আরেকটা হয় যে যেহেতু ডিজিজটা ক্রনিক রিল্যাক্সিং, তাকে দীর্ঘদিন এটার সাথে লেগে থাকতে হবে। 1 বার 2 বার ট্রিটমেন্ট করলেন, ওই জায়গায় সুস্থ হলেন না, তখন আরেকজনের কাছে যায়। মনে করলো যে এই মাসুদ রানা ভাইয়ের কাছে হলো না, আরেক ভাইয়ের কাছে যায়। এইভাবে তারা এক ডাক্তার তো আরেক ডাক্তার শপিং করতে থাকে। একবার এক এক ফাইল, একবার এক এক ক্লিনিকের ডিসচার্জ সার্টিফিকেট নিয়ে আসতে থাকে, একটা জায়গায় লেগে থাকে না। এটা মানসিক স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য একটা অন্তরায়, যে একজন ব্যক্তি একজন রোগীকে যদি ধারাবাহিকভাবে দেখেন এবং অ্যাসেস করতে থাকেন,
তাহলে তারও একটা তো ট্রায়াল এরর প্রসেস আছে, যে কোনটা তার ক্ষেত্রে কাজ করে নাই, তাহলে নেক্সট ওইটা কি, এইটা ইমপ্লিমেন্ট করা যায়। আর যখনই উনি এই এখানে সেখানে ঘুরতে থাকে, তখন কিন্তু ডাক্তার, এই সকল ডাক্তারের ট্রায়াল আর এররের মধ্যেই সে চলে যাচ্ছে। এটা একটা ব্যারিয়ার। আরেকটা হলো যে যখন অ্যাডিকশনের একটা ট্রিটমেন্ট করা হয়, তখন কিন্তু একটা একটা নট অনলি একজন পার্সনের ট্রিটমেন্ট, এটা কিন্তু একটা ফ্যামিলি ট্রিটমেন্ট। ফুল ফ্যামিলিকে এই ট্রিটমেন্টের আওতায় আসতে হবে। ফ্যামিলি মেম্বাররা অনেকেই এই ট্রিটমেন্ট প্রক্রিয়ার সাথে ইনভলভ হতে চান না, ওনারা একটা সেন্টারে দিয়ে যান এবং ওই মনে করেন যে এই যে আপনারা কেমনে কি ঠিক করে দেবেন আপনারা। বিষয়টা এরকম যে আমরা একটা টুকরা লোহা যেমন কামারের কাছে দিয়ে আসি যে এই পিটাই আপনি একটা দা বানাই দিবেন, কামার একাই দাদা বানাই দিতে পারে, এইটার জন্য আর তাকে উপস্থিত থাকতে হয় না। কিন্তু এই মানসিক রোগ বা মাদকাসক্তির চিকিৎসা বিষয়টা সেরকম না, এখানে ফুল ফ্যামিলির ইনভলভমেন্ট দরকার হয়। আমরা লক্ষ্য করি ফ্যামিলির সকল মেম্বার এটার সাথে ইনভলভ হতে চান না, কেউ কেউ বিট্রয় করেন। ওয়াইফ বলতেছেন আমি এর সাথে নাই, বাপের বাড়ি চলে গেছে, উনি ট্রিটমেন্ট প্রক্রিয়া আসছেন না, বা আলটিমেটাম দিচ্ছে দিস ইজ ইউর লাস্ট ট্রিটমেন্ট, এরপর কিন্তু আমি তোমার ডিভোর্স করব। এইরকম একটা আলটিমেটাম নিয়ে উনি তো ট্রিটমেন্টে মনোযোগী দিতে পারেন না, সেন্টারে এসে ভাবতে থাকে যে আমার ওয়াইফটা কি আছে না গেছে, ভাই একটু খবর নেন তো। এই ধরনের প্রক্রিয়ার কারণে ট্রিটমেন্ট গুলো বাধাপ্রাপ্ত হয়। আসলে সমন্বিত ভাবে, যেমন মাসুদ ভাই বললেন যে এটা সেবা দাতাদের একটা সমন্বয়ের কথা বলেছেন, এটা খুবই চমৎকার। আমি বলি যারা সেবা গ্রহীতা তাদের একটা সমন্বয় দরকার। একটা পরিবারের মধ্যে আত্মীয় স্বজন একটা বিয়ে দিয়েছেন, দেখা গেল যে বিয়ের পরে একটা ভদ্র মহিলার পোস্টপার্টাম সাইকোসিস হয়েছে, বা তার একটা পোস্টপার্টাম ডিপ্রেশন ধরেছে, বা ওসিডি আছে, বাইপোলার ধরেছে। এইটাকে যখন ট্রিটমেন্টে নেওয়া যায়, পেশেন্টের মা বাবা এসে বলছেন আমার মেয়ে তো সুস্থ, মেয়েকে বিয়ে দিলাম, এই স্বামী নিশ্চয়ই টর্চার করে এটার মানসিক সমস্যা বানাইছে। তাহলে ওরা তো ট্রিটমেন্টে যুক্ত হওয়ার চাইতে হাজবেন্ডের ব্যাপারে মামলা ঠকার ব্যাপারে ঘুরতে থাকে, থানায় যায় জিডি করে যে আমার মেয়েকে পাগল বানায় হাসপাতালে ভর্তি করছে। এই ধরনের বিভিন্ন সমস্যার কারণে প্রকৃত অর্থে ট্রিটমেন্ট দিতে ঝামেলা হয়, এবং যারা আমরা বিভিন্ন ক্লিনিকে রোগী ভর্তি রেখে সেবা দিই, এই ক্লিনিক মালিকরা এখন ভয় পায় যে যখন দুই পার্টির বিষয় আসে, তখন দুই পার্টি রাজনীতি না, এই বিষয়গুলো আগে তারা কনসার্ন হয়। ফলে এটা কিন্তু ট্রিটমেন্টের জন্য একটা অন্তরায়। আর যেটা দরকার যে সবার মধ্যে একটা সচেতনতা। একজন ব্যক্তি ফিল করছেন যে আমার মানসিক সমস্যা হচ্ছে, আমার কাউন্সিলিং দরকার, কিন্তু হাজবেন্ড বলছে যে আমি শেষ করে দিচ্ছি। হাজবেন্ড বলছেন আরে কি আর কি মানসিক সমস্যা, সব ভাওতাবাদী, মানে এই কোথার কোন চিকিৎসা আছে নাকি, গল্প করে রোগী সুস্থ হবে, এই যে ভাবে। সুতরাং এই কাউন্সিলিং প্রক্রিয়ায় হাজবেন্ড ইনভলভ হচ্ছে না, হাজবেন্ড সহযোগিতা করছে না। এইগুলো আসলে প্রকৃত অর্থে আমাদের জন্য অ্যাওয়ারনেসের জন্য বেরিয়ে যে মানসিক ডাক্তার কাউন্সিলর এদের কাছে যাওয়া মানে পাগল, একবার গেলে আজীবন লেগে থাকতে হবে, একবার ওষুধ খেলে আজীবন খেতে হবে, এই বারান্দা দিয়ে যাওয়া মানে এই রোগে তাকে ধরা। এই বিভিন্ন কারণে তারা ট্রিটমেন্ট প্রক্রিয়ার সাথে ইনভলভ হতে চায় না। এটা আমাদের দেশের সামগ্রিকভাবে একটা সমস্যা। তারপরে আমি বলবো যে বিভিন্ন ভাবে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে। আমাদের দেশে প্রতিনিয়তই মানসিক স্বাস্থ্য সেবা দানকারীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন ঢাকা ইউনিভার্সিটিতে প্রতি বছর 20 জন করে ক্লিনিক্যাল সাইকোলজি পড়ে বের হচ্ছেন, 10, 15, 20 জন করে কাউন্সিলিং সাইকোলজি পড়ে বের হচ্ছেন। এবছর সাইকিয়াট্রিতে 13 জন পোস্ট গ্রাজুয়েশন করে বের হলেন এই করোনার মধ্যে দিয়ে। সুতরাং এটা কিন্তু আমাদের জন্য একটা পজিটিভ যে মানসিক স্বাস্থ্য সেবা দানকারীর সংখ্যা বাড়ছে, এবং এই সেবা দানকারীর সংখ্যা যখন বাড়তে থাকবে, পেরিফেরিতে যেতে থাকবে, তখন কিন্তু সেবা আলটিমেটলি মানুষ নিতে থাকবে। এবারে যে চাইল্ড সাইকোলজিস্ট হিসেবে বিভিন্ন ক্লিনিকে 14 জনকে নিয়োগ দিল, এরা কিন্তু বিভিন্ন পেরিফেরিতে অলরেডি পৌঁছে গেছে। তাহলে এখন কিন্তু একজন রংপুরে, একজন খুলনায়, একজন কুড়িগ্রামে সেখানে বসে কিন্তু এই কাউন্সিলিং সেবাগুলো কিছু মাত্রা হলে পেতে থাকবে। তো এই সমস্যাগুলো আমরা ওভারকাম করছি। আমরা যত মানসিক স্বাস্থ্য সেবীদের সংখ্যা বাড়াতে পারবো, তত মানসিক স্বাস্থ্য সেবা গ্রহীতার সংখ্যা বাড়বে এবং কোয়ালিটি একটা সার্ভিস হবে। পরিশেষে আজকের অনুষ্ঠানের সঞ্চালক, আয়োজক এবং আমার দুইজন শ্রদ্ধেয় সিনিয়র ভাই যারা আমার সাথে আলোচনায় ছিলেন, আমি ওনাদের সাথে আলোচনায় ছিলাম, অনেক কিছু শিখেছি, ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি
আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিলাল ভাই আপনাকেও। শিবলি সাদিক 1 মিনিট শুধু ধন্যবাদ দেওয়ার জন্য। শিবলি আছেন আমাদের সাথে? শিবলি মনে হয় বের হয়ে গেছেন। তো আমি সবাইকেই ধন্যবাদ দিতে চাই। ডক্টর মাসুদুর রানা সরকার ভাই, বেলাল হোসেন ভাই, শিবলি সাদিক ভাই, আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে দিয়েছেন এবং আপনাদের অভিজ্ঞতা, আপনাদের গল্পগুলো মানসিক স্বাস্থ্য সেবার জন্য নিয়োজিত করছেন। মানুষ নিশ্চয় এই জায়গা থেকে শিখবে। আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। সর্বশেষ যে বিষয়গুলো এখানে আসছে সেটা হচ্ছে যে মানসিক রোগের ক্ষেত্রে ওষুধের ভূমিকা গুরুত্বপূর্ণ, একই সাথে কাউন্সিলিং সাইকোথেরাপির ভূমিকা গুরুত্বপূর্ণ। মানসিক রোগের জন্য আমাদের ওষুধ খেতে হবে। ওষুধ যখন আমরা খাবো এইটা অবশ্যই বন্ধ করব মানসিক রোগের ডাক্তারের পরামর্শে, যার পরামর্শে ওষুধ গ্রহণ করব তার পরামর্শেই ওষুধ বন্ধ করব। প্রয়োজনে রোগীকে ভর্তি করতে হতে পারে এবং মানসিক স্বাস্থ্য সেবীরা যদি রোগীকে ভর্তি হতে বলেন তাহলে আমরা ভর্তি করব। অনেক সময় হতে পারে যে মানসিক রোগী যিনি আছেন তিনি ভর্তি নাও হতে চাইতে পারেন। তো এই পরামর্শগুলো আমাদের থাকবে। আর আমাদের মানসিক স্বাস্থ্য বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান একাডেমি 21 এর উদ্যোগে প্রতি শনিবার রাত 8টা থেকে 9টা আমরা মানসিক স্বাস্থ্য বিষয়ক আলোচনার আয়োজন করে থাকি এবং এখন থেকে মাসের প্রতি দ্বিতীয় শনিবার আমরা যারা মানসিক স্বাস্থ্য সেবার সাথে সংশ্লিষ্ট এরকম 2-3 ভাইয়ের সাথে আমরা এরকম গল্পে আড্ডায় থাকবো। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আর শিবলি সাদিক ভাইকে যেহেতু পেয়েছি, শিবলি সাদিক ভাইয়ের 1 মিনিট আমরা দর্শকদের উদ্দেশ্যে শিবলি ভাই কিছু বলবেন এবং তার মধ্য দিয়েই আমাদের প্রোগ্রামের আজকের সমাপ্তি করবে। শিবলি। ধন্যবাদ ভাই। আমি খুব সংক্ষিপ্তভাবে বলবো। আমরা অনেক আলোচনা করেছি। এখানে আমাদের রাষ্ট্রীয় কিছু দায়িত্ব আছে, অ্যাওয়ারনেস বাড়াতে হবে এবং মেন্টাল হেলথকে প্রায়োরিটি দিতে হবে। আমি একটা কথা বলবো, মেন্টাল হেলথে ইনভেস্ট করলে এটাতে লস নাই। মেন্টাল হেলথে যদি ইনভেস্ট করা হয়, যদি তার 10 গুণ হয়তো বা বেনিফিট পাওয়া যাবে, মানে এটা ইনফিনিটি আর কি। আমি বলবো মেন্টাল হেলথে আমি রাষ্ট্রকে অনুরোধ জানাবো, অথরিটিকে অনুরোধ জানাবো মেন্টাল হেলথে ইনভেস্ট করার জন্য। এবং মাসুদুর রহমান ভাই যেটা বলছেন, আমাদের যে ইন্টারডিসিপ্লিন আছে, ইন্টারডিসিপ্লিনে আমাদের যে সমন্বয় বাড়াতে হবে। মানসিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করে, যারা ডাক্তার আছেন, যারা এমবিবিএস করতেছেন, ওনাদেরকেও মোটিভেট করতে হবে ওনারা যেন সাইকিয়াট্রিস্ট হন। সাইকোলজিতে যারা পড়তেছেন তারা যেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হন এবং সোশ্যাল ওয়ার্কে যারা পড়তেছেন তারা যেন ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার হন। এবং আমি লাস্টলি বলবো, যারা মানসিক স্বাস্থ্যের সাথে সরাসরি জড়িত নন ওনারাও যেন মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন এবং যারা একটু খেয়াল রাখেন তারাও যেন মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন আর কি। এটা আমাদের একজন মানুষ হিসেবে, একজন সামাজিক একজন জীব হিসেবে আমাদের এটা দায়িত্ব আর কি, আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ একাডেমি.21 কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিবলি সাদিক, আপনাকে ধন্যবাদ। একই সাথে যেটা বলবো যে একাডেমি 21 মানসিক স্বাস্থ্য সেবার ক্ষেত্রে বিভিন্ন ধরনের গবেষণা পরিচালনা করে আসছে এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। এক্ষেত্রে আমরা সাধারণ যারা দর্শক আছেন আমাদের সামনে, যারা মানসিক স্বাস্থ্য ক্ষেত্রে ইনভেস্ট করতে চান, তারা একাডেমি 21 এর দিকে হাত বাড়িয়ে দিবেন। শুধু যে আর্থিক সহযোগিতাই করবেন তা নয়, আমাদের যে নিউজগুলো, যে প্রোগ্রামগুলো আমরা এখানে রেগুলার করছি, এই প্রোগ্রামগুলো আপনারা যদি সাধারণ মানুষের জন্য ফেসবুকে শেয়ার করেন, লাইক দেন, তাহলে এটাও মানসিক স্বাস্থ্য সেবার ক্ষেত্রে হেল্প করবে সাধারণ মানুষের জন্য। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে একাডেমি 21 এবং 21 এর পিছনে যারা কাজ করছেন, রিসার্চ ডিরেক্টর জিয়াউল হক ভাই এবং একাডেমি 21 কে আবার ধন্যবাদ জানিয়ে নেক্সট শনিবার রাত 8টা থেকে 9টা পর্যন্ত মানসিক স্বাস্থ্য সেবার এই প্রোগ্রামে আপনারাও মনোসংলাপে আবারও আসবেন, সেই কথা, সেই দাওয়াত জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।